কি হলো নীল? তুমি আমার সাথে কথা বলছো না কেন? কি কথা বলবো আপনার সাথে? বলা নাই কওয়া নাই, জোর করে একটা সম্পর্কে চাপিয়ে দেওয়া হলো আমাকে। কি কথা থাকতে পারে আপনার সাথে আমার? কি বলতে চাও তুমি? তোমার এই বিয়েতে মত ছিল না? একদমই না। কেউ আমাকে জানায়নি পর্যন্ত আপনার সাথে আমার বিয়ে হবে। তুমি আমাকে একবার জানাতে পারতে নীল। আমাকে জানালে তো আমি বিয়েটা ভেঙে দিতাম। জানালেও কোনো লাভ হতো না। সবাই নিজের অপরাধের দায় মুক্ত হতে চায়। কি বলছো তুমি নীল? আমি তো কিছুই বুঝতে পারছি না, ক্লিয়ার করে বলো। বুঝতে হবে না আপনার, আমাকে আমার মতো থাকতে দিন। এটা কি করে হতে পারে? আজ বিয়ে হয়েছে আমাদের, তুমি মানো আর না মানো, বিয়েটা তো সত্যি। তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না। অপমান করছি না তো। আমি বলেছি বিয়েটা মানা আমার পক্ষে সম্ভব না। এটাই সবচেয়ে বড় অপমান নীল। বাসর রাতে স্বামী তার স্ত্রীকে বলছে সে তাকে মানে না। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? ঘরটা নিঃশব্দ। বাসর ঘরের সাজানো আলো যেন অস্বস্তির ভার আরো বাড়িয়ে তুলছে। নীল জানালার পাশে দাঁড়িয়ে পিঠ ফিরে আছে। আদিবা বিছানার ধারে দাঁড়িয়ে, চোখে আগুন, অভিমান আর অপমানের আগুন। নীল ধীরে ঘুরে দাঁড়ায়, কণ্ঠে ঠান্ডা কিন্তু ভেতরে জমে থাকা ক্ষোভ স্পষ্ট। এটাকে অপমান বলবেন না। আমি শুধু বিয়েটা মানি না, আপনাকে অসম্মান করার ইচ্ছে আমার একদমই নাই। অসম্মান? বাসর রাতে স্বামী স্ত্রীর মাঝখানে দাঁড়িয়ে তুমি বলছো তুমি এই বিয়ে মানো না? এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে নীল? আপনি কেন বুঝতে চাইছেন না? জোর করে কিছু চাপিয়ে দিলে সেটার নাম সম্পর্ক হয় না। অনুভূতি লাগে, সম্মতি লাগে। সম্মতি? আজ আইন সমাজ সব আমাদের স্বামী স্ত্রী বানিয়েছে। এই ঘর এই রাত সব আমার অধিকার। তুমি এখনই আমার কাছে এসে আমাকে আদর করে যথাযথ সম্মান দিবে। এটা কখনো হবে না। আপনি জোর করে কিছু চাপিয়ে দিতে পারবেন না। পারবো না? এটা আমার অধিকার নীল। তুমি কি ভাবছো আমি দুর্বল? আজ যদি তুমি আমার সামনে দাঁড়িয়ে আমাকে অস্বীকার করো, কাল পুরো বাড়ির সামনে আমাকে কিভাবে দাঁড়াতে হবে জানো? আমি কারোর সামনে আপনাকে ছোট করতে চাই না, কিন্তু নিজেকে ভেঙে দিতে পারবো না। আদিবা কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীর পায়ে কাছে এসে দাঁড়িয়ে, খুব কাছে। নীলের কাজ ছুঁয়ে যায় তার শ্বাস। শোনো নীল, আমি ভালোবাসা ভিক্ষা করতে আসিনি। আমি যা চাই সেটা আমার জায়গা থেকে চাইছি। আজ তুমি আমার পাশে দাঁড়াবে, এইটুকুই দাবি। পাশে দাঁড়ানো আর অভিনয় এক জিনিস না। আজ যদি আমি মিথ্যে করি, কাল এই মিথ্যেটাই আমাকে খেয়ে ফেলবে। তাহলে শোনো, আমি এই বিয়ে ছাড়বো না। তুমি মানো বা না মানো, আমি দায়িত্ব নেব, কিন্তু অবহেলা সহ্য করব না। দায়িত্ব যদি একতরফা হয়, সেটাও বোঝা হয়ে যায়। আজ রাতে আলাদা করে ঘুমাবে, কিন্তু মনে রেখো এই ঘর থেকে পালানোর পথ নেই। ধীরে ধীরে তুমি বুঝবে আমি জোর করে কিছু চাই না, আমি শুধু আমার জায়গাটা নেই। নীল জানালার দিকে তাকিয়ে থাকে। বাইরে অন্ধকার, ভেতরে জমে ওঠে আরো গভীর অন্ধকার, অজানা ভবিষ্যৎ। চাপা অভিমান আর এমন এক সম্পর্কে আটকে পড়ার ভয়, যেখানে ভালোবাসা জন্মানোর আগেই যুদ্ধ শুরু। এই বিয়ে দুজনকে একই ছাদের নিচে এনেছে ঠিকই, কিন্তু হৃদয়ে দূরত্ব আরো বাড়িয়ে দিয়েছে। ঘরটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে এলো। আলো ঝলমলে পাশের ঘর এখন কেবল ভারী নীরবতার সাক্ষী। আদিবা আর কিছু বলল না। ক্লান্ত শরীরটা বিছানায় শুয়ে দিল, পিঠ ঘুরিয়ে শুয়ে ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বলল, ভেবো না আমি অন্য রুমে চলে যাব। আমি চাই না কেউ আমার দিকে আঙুল তুলুক। কেউ যেন এটা না বলে আমার স্বামী আমাকে মানেনি। নীল কোনো উত্তর দিল না। এক মুহূর্তের জন্য তাকিয়েছিল আদিবার দিকে। সেই তাকানোই ছিল না রাগ, ছিল চাপা কষ্ট আর অসহায়তা। তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। বেলকুনিতে এসে দাঁড়াতেই ঠান্ডা হাওয়ায় ঝাপটা মুখে লাগলো। নীল সিগারেট ধরালো। আগুনের ছোট্ট শিখাটা কাঁপতে কাঁপতে জ্বলে উঠল, ঠিক তার ভেতরের অনুভূতির মতো এক টান। ধোঁয়া ফুসফুসে ঢুকলো, আবার ছাড়লো। চোখ দুটো অন্ধকার আকাশে আটকে রইল। তোমরা কেন এমনটা করলে? কেন নিজেদের দোষ ঢাকতে আমাকে বলির পাঠা বানালে? আরেকটা টান। ধোয়ার ভেতর যেন অসংখ্য প্রশ্ন ভাসতে লাগলো, তার সাথে তার দুঃখ ছুটে বেড়াতে লাগলো। আমারও তো একটা জীবন আছে, স্বপ্ন আছে, ইচ্ছা আছে। আমি কি পাথর নাকি? আমাকে জিজ্ঞেস করা দরকার ছিল না?
মনের ভেতর হঠাৎ ভেসে উঠল আজ বিকেলের দৃশ্য। হঠাৎ বিয়ে, অচেনা সব সিদ্ধান্তের বোঝা। একবারও ভাবলে না আমি কি চাই? না, তোমরা শুধু ভেবেছো সমাজ কি বলবে, লজ্জা কোথায় বাঁচানো যাবে। চোখ জ্বালা করে উঠল নীল। তাড়াতাড়ি আরেকটা সিগারেট ধরল, যেন আগুন নিয়ে নিজের কষ্টটা পুড়িয়ে ফেলতে চায়। ভেতরের ঘরে আদিপা জেগে আছে, চোখ বন্ধ, কিন্তু ঘুম নেই। নীলের বলা প্রতিটা কথা যেন কানে বাজছে। বুকের ভেতর কোথাও একটা চাপা ব্যথা জমে আছে। আমি কি সত্যিই অন্যায় করছি, নাকি আমিও অনিশ্চিত জীবনে জড়িয়ে পড়লাম? সে পাশ ফিরে শুয়ে পড়ল। চোখের কোণে জমে ওঠা জলটা বালিশে মিশে গেল, কিন্তু মুখে কোনো শব্দ নেই। শুধু দায়িত্ব, শুধু সম্মান, শুধু সমাজ। বেলকুনিতে নীল শেষ সিগারেটটা নিভিয়ে দিল। আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, জানো আদিবা, আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু এই বিয়েটাকে মেনে নিতে আমার শ্বাস আটকে আসে। ভেতরে ঢোকার আগে একবার দরজার দিকে তাকালো। সেই দরজার ওপাশে এক অচেনা সম্পর্ক, অচেনা যুদ্ধ। একই ছাদের নিচে দুটা মানুষ, একজন সম্মান বাঁচাতে শক্ত হয়ে আছে, আরেকজন নিজের অস্তিত্ব বাঁচাতে লড়ছে। এই বিয়েতে ভালোবাসা এখনো আসেনি, এসেছে শুধু চাপ, নীরব কান্না আর প্রশ্ন, যার উত্তর কেউ দিতে প্রস্তুত নয়। গভীর রাত, ঘরের আলোটা অনেক আগেই নিভে গেছে। বাইরের নিস্তব্ধতা, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ। নীল ধীরে দরজা ঠেলে ঘরে ঢুকলো। পা ফেলার শব্দটুকু যেন সে ইচ্ছে করে চাপা রাখছে। বিছানার দিকে তাকিয়ে থমকে গেল। আদিবা গভীর ঘুমে, সারাদিনের শক্ত মুখটা এখন নরম, শান্ত। শাড়ির আঁচলটা অজান্তেই একটু সরে গেছে। বুকের কাছে ছোট্ট একটা তিল নির্বিকার আলো ছাই স্পষ্ট হয়ে আছে। নীলের বুকের ভেতর অদ্ভুত একটা ধাক্কা লাগলো। সে নিজেও বুঝতে পারল না কখন ঘোরের মধ্যে এক পা এগিয়ে গেছে। মনে হলো কেউ যেন তাকে টেনে হিসড়ে নিচ্ছে, অচেনা নিষিদ্ধ টান। সে ধীরে ঝুঁকে পড়ল। খুব ক্ষণিকের জন্য তিলটার উপর ঠোঁট ছুঁয়ে গেল এক মুহূর্ত। তারপর হঠাৎ যেন নিজে চমকে উঠল নীল। দ্রুত সরে এলো। বুকের ভেতরটা ধক করে উঠল। কাপা হাতে শাড়িটা ঠিক করে দিল, যেন নিজের ভুলটা ঢেকে ফেলতে চায়। ছি ছি, এ আমি কি করলাম? বিছানা থেকে আরো একটু দূরে সরে বসে পড়ে সে ঘোরের মধ্যে কি করে ফেলেছে সে নিজেই বুঝতে পারছে না। চোখ আমি তো ওনাকে মানি না, এই বিয়েটাকেই মানি না। তাহলে কেন ওনার সৌন্দর্য আমাকে টানছে? বন্ধ করতে আদিবার মুখটা ভেসে উঠল, রাগী দৃঢ়, অথচ এই মুহূর্তে অদ্ভুত শান্ত। নীল জোর করে চোখ খুলে নেয়। এটা ঠিক না, একদমই ঠিক না। সে ধীরে বিছানার এক কোণে শুয়ে পড়ে, আদিপা থেকে যতটা সম্ভব দূরে। দুজনের মাঝে ফাঁকা জায়গাটা যেন শুধু শারীরিকটা, ওটা ভরা অস্বীকার, দ্বন্দ্ব আর না বলা প্রশ্নে। কিছুক্ষণ পর নীলের নিঃশ্বাস ধীরে আসে, চোখ বুজে যায়, আর আদিপা ঘুমের ভেতরও যেন কিছু টের পায়। কপাল সামান্য কুঁচকে যায়, কিন্তু ঘুম ভাঙে না। ভোরের আলো ফোটার আগের সময়টা। ঘরটা আধো অন্ধকার, নিস্তব্ধ। ঘুমের ঘরে নীলের মনে হলো কেউ তাকে খুব কাছে টেনে নিয়েছে। উষ্ণ এক শ্বাস, গলার কাছে আলতো ছোঁয়া, ঠোঁটে নরম স্পর্শ। হঠাৎ নীলের ঘুম ভেঙে গেল। চোখ খুলে সে আহতকে উঠল। আদিবা তার বুকের উপর ঝুঁকে ঘুমের ভেতরেই তাকে জড়িয়ে ধরে আছে। অবচেতন মনে গাল, গলা, ঠোঁট ছুঁয়ে নামছে। সেই ছোঁয়ায় নীলের নিঃশ্বাস যেন থমকে গেল। আদিবা, সে আলতো করে সরাতে চাইল, কিন্তু আদিবা সরে না, বরং আরো কাছে আসে। ঘুমের ঘরে কোনো হিসেব নেই, শুধু চাপা আবেগ। এক মুহূর্তের জন্য নীলের সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ল। মনের ভেতরে দ্বন্দ্ব, অস্বীকার, সব যেন ঝাপসা হয়ে গেল। সে বুঝতে পারল এই অনুভূতিটা থেকে পালানো আর সহজ নয়। ঠিক তখনই দরজায় টোকা। দুজনেরই যেন একসাথে হুঁশ ফিরল। আদিবা চমকে উঠে সরে এলো। নীলের চোখে লজ্জা, আতঙ্ক আর অপরাধ বোধ একসাথে। আমি কথাটা শেষ না করে সে দ্রুত উঠে বেলকুনিতে চলে গেল। ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে নিচের বুকে ধুকপুকানি সামলাতে লাগলো। ভেতরে আদিবা শাড়িটা ঠিক করে নিল। মুখে আবার সেই পরিচিত দৃঢ়তা, যদিও চোখে এখনো অস্বস্তির ছাপ। সে দরজার দিকে এগিয়ে গিয়ে খুলল। সামনে দাঁড়িয়ে নীলের বোন, যে আদিবার ভাইয়ের বউ। ভাবলাম ডাক দেই, নাস্তা রেডি। আদিবা স্বাভাবিক থাকার চেষ্টা করে হালকা হাসলো, তবু স্বাভাবিক হতে পারছে না সে। চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে। আসছি।
দরজা বন্ধ করে সে দেওয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়ালো। বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপুনি। এই কাঁপুনি কি লজ্জার, নাকি এমন কিছু যেটাকে সে এতদিন অস্বীকার করে এসেছে? বেলকনিতে নীল আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এটা ঠিক হচ্ছে না, কিন্তু মিথ্যেও না। এই সকাল শুধু একটি অপ্রস্তুত মুহূর্ত নয়, এটা ছিল সেই সীমারেখা যেখানে অস্বীকার আর অনুভূতি প্রথমবার মুখোমুখি দাঁড়ালো। সামনে হয়তো আরো কঠিন লড়াই অপেক্ষা করছে নিজের জন্য। সকালের আলো ঘর ভরে গেছে, জানালা দিয়ে নরম রোদ ঢুকছে। বাথরুমে দরজা খুলে আদিবা বেরোতেই ঘরটা যেন এক মুহূর্তে থমকে গেল। ভেজা চুল আলতো করে গুছিয়ে হালকা রঙের একটা সুন্দর শাড়ি পরেছে সে। শাড়ির ভাঁজে ভাঁজে তার ব্যক্তিত্ব গম্ভীর, আত্মবিশ্বাসী স্ত্রীয়ত্বের মতোই দৃঢ়। অথচ আজ তাকে অদ্ভুতভাবে কোমল লাগছে। নীল অজান্তেই তাকিয়ে থাকে, চোখ সরাতে পারে না। এই মেয়েটা এত সুন্দর কেন? শুধু চেহারা না, একটা আলাদা উপস্থিতি আছে ওর। শোনো নীল, পরিবারের সবার সামনে একদম খারাপ ব্যবহার করবে না, এটা পরিষ্কার করে বলে দিলাম। সামনে পিছনে কখনোই খারাপ ব্যবহার করব না। খারাপ ব্যবহার করবে না বলেই তো খারাপটাই করছো। বিয়ে না মানার সাথে খারাপ ব্যবহারের সম্পর্ক কি? অবশ্য সম্পর্ক আছে, বিয়ে না মানাই সবচেয়ে বড় খারাপ ব্যাপার। আমি কাউকে অপমান করতে চাই না দিবা, কিন্তু নিজের অনুভূতিকে অস্বীকার করাও তো নিজের সাথে খারাপ ব্যবহার। আদিবা তাকিয়ে থাকে নীলের দিকে। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর ঠান্ডা গলেই বলে, অনুভূতি আসবে সময় নিয়ে, কিন্তু দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। মনে রেখো, এই বাড়িতে আমি শুধু তোমার স্ত্রী না, সবার সামনে সম্মানের জায়গায় আছি। আমি সেটা ভাঙবো না। আদিবা চলে যায়। নীল একা দাঁড়িয়ে থাকে, তার চোখে এখনো আদিবা শাড়ি, তার দৃঢ়তা, তার অদ্ভুত সৌন্দর্য ভাসছে। নিচতলার ড্রয়িং রুমে পা দিতে আদিবা টের পেল বাড়িটার বাতাস আজ অন্যরকম। সবাই আছে, কথা আছে, কিন্তু কোথাও একটা অদৃশ্য চাপ। ভাবি এগিয়ে এসে কণ্ঠটা ইচ্ছে করে নরম রাখলো। কোনো অসুবিধা হচ্ছে না তো আদিবা? তেমন কিছু হবে না ভাবি। একটু থেমে সে চারপাশে তাকালো। নীলের মা, খালামণি, দু একজন আত্মীয়, সবাই যেন অপেক্ষায়। আদিবা আর চুপ থাকলো না। কিন্তু একটা কথা জানতে চাই, কাল হঠাৎ কি এমন ঘটেছিল যে তোমরা নীলের সাথে আমার বিয়ে দিলে, তাও আবার ওর ইচ্ছের বিরুদ্ধে? এক মুহূর্তে ঘরের পরিবেশ বদলে গেল। হাসি থমকে গেল, চোখে চোখ পড়তে চাইল না কারোর। যেন সবে একসাথে শ্বাস নিতে ভুলে গেল। ভাবির মুখ শক্ত হয়ে গেল। কালমণি চোখ নামিয়ে নিলেন, একজন ফিসফিস করে অন্যদিকে তাকালো। এই নীরবতার মধ্যেই নীলের মা এগিয়ে এলেন, আদিবার হাত ধরে মমতার স্বরে বললেন, ওসব বাদ দাও মা, অত ভাবতে নেই। তোমাকে ছেলের বউ হিসেবে পেয়ে আমার খুব খুশি লাগছে। আমি বুঝি আন্টি, কিন্তু খুশি কি একতরফা হলে চলে? নীল তো খুশি না। এই কথাটা যেন কারোর বুকে এসে লাগলো। নীলের মা এক মুহূর্তে থমকে গেলেন, তারপর হালকা হাসির চেষ্টা। সময় লাগবে মা, ছেলে মানুষই রাগ, সব ঠিক হয়ে যাবে। রাগ হলে বুঝতাম, কিন্তু এটা রাগ না, এটা অস্বীকৃতি। ঘরে আবার নীরবতা নেমে এলো। কেউ কথা বাড়ালো না, কেউ চোখ তুললো না। এই বাড়িতে অনেক কিছু লুকানো আছে যা আদিবা বুঝতে পারছে না। আর এমন এক বিয়ে যার পেছনে সত্যিটা কেউ বলতে চায় না। আদিবা বুঝে গেছে এই সম্পর্ক শুধু স্বামী স্ত্রীর টানা পড়েন না, এর গভীরে আছে এমন কিছু যেটা সামনে এলে অনেক মুখোশ খুলে পড়বে। ভাবি আদিবার হাত ধরে আলতো করে ডাইনিং এর চেয়ারে বসালেন। গলায় স্নেহ, আচরণে আপন ভাব। প্লেটে ভাত, ডাল, সবজি সাজিয়ে দিতে দিতে বললেন, নাও আদিবা, গরম গরম খাও, সকাল থেকে কিছুই খাওনি। আদিবা মাথা নেড়ে চুপচাপ বসে থাকে, চোখ এখনো আগের কথাগুলো রেশ। ঠিক তখনই উপর দিক থেকে নীল নেমে এলো। সবার চোখ এক মুহূর্তের জন্য ওর দিকে যায়। ভাবি ওদিকে তাকিয়ে প্লেট এগিয়ে দিলেন। নীল, খা, দুজনে একসাথে খাও। নীল একটু থমকে দাঁড়ায়, আদিবার দিকে একবার তাকাই, তারপর দৃষ্টি সরিয়ে নেয়। আপু, একটু বাইরে যাব। আগে খাবি তারপর যাবি, সকাল থেকে কিছুই খাসনি। নীল আর কথা বাড়ে না, চেয়ার টেনে বসে পড়ে। প্লেটে ভাত নেই, খেতে শুরু করে চুপচাপ। মাথা নিচু আদিবা পাশে বসে আছে। খাওয়ার ছন্দে নীলের হাতের নড়াচড়া চোখে পড়ে। তার ভেতরে অদ্ভুত একটা অনুভূতি, রাগ, দায়িত্ব আর অস্বীকারের মাঝখানে কোথাও নরম একটা টান। ভাবি দুজনের দিকে তাকিয়ে সন্তুষ্টির নিঃশ্বাস ফেলেন। একসাথে বসে এটুকুই তো চাই। খাওয়া শেষ, এখন যাই।
খাওয়া শেষ করে নীল আর এক মুহূর্ত দেরি করলো না, কারোর দিকে ঠিকমতো না তাকিয়ে বাইরে বেরিয়ে গেল। আদিবা চুপচাপ সব দেখলো, কিছু বলল না, শুধু নিজের রুমে উঠে গেল। দরজা বন্ধ করে জানালার পাশে দাঁড়িয়ে থাকলো অনেকক্ষণ। বুকের ভেতর কেমন একটা ভার জমে আছে, অথচ সেটা কারোর সামনে নাম দেওয়ার মতো নয়। বাইরে চায়ের দোকানের সামনে নীলের বন্ধুরা বসে আছে। নীলকে দেখেই একজন হেসে উঠল। আরে ভাই, শুনলাম নাকি বিয়ে করেছিস? আর বলিস না ভাই, অনেক কাহিনী। কাহিনী থাকুক পরে, আগে বল বউ কেমন? নীল এক মুহূর্ত চুপ করে থাকে। চোখের সামনে ভেসে ওঠে আদিবার মুখ, শাড়িতে মোড়া, আত্মবিশ্বাসী, অদ্ভুত সুন্দর। সে মুখ ঘুরিয়ে বলে, সুন্দরী তো, কিন্তু মানতে পারছি না। মানে সুন্দরী কিন্তু মানতে পারিস না, এটা কেমন কথা? নীল হালকা হাসে, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই, যেন কোনো এক বিষাদের ছায়া ভেসে উঠল। এটাও একটা কাহিনী, কোনো একদিন বলবো। আরে ভাই, সুন্দর বউ না মেনে থাকতে পারবি? দেখিস খালি আদর করতে মন চাইবে। নীল চায়ের কাপে তাকিয়ে থাকে, শব্দগুলো যেন মাথার ভেতর ঘুরপাক খায়। দেখি কতদিন পারি। বেশি দিন না রে, মানুষের মন বড় বেয়াদব জিনিস। নীল আর কিছু বলে না, দূরে তাকিয়ে থাকে। মনের ভেতর একটা প্রশ্ন ঘুরছে। সে আদিবার সৌন্দর্য অস্বীকার করতে পারছে না, আবার সম্পর্কটাকেও মেনে নিতে পারছে না। একদিকে বন্ধুর হাসি ঠাট্টা, অন্যদিকে নীলের ভেতরে যুদ্ধ। আর সেই একই সময়ে এক ঘরে বসে থাকা আদিবার সে জানে না এই সম্পর্কের সবচেয়ে কঠিন লড়াইটা শুরু হচ্ছে দুজনের নিজের মনেই। বিকেলের সময়টা আদিবার কাছে অদ্ভুত ভারী লাগছিল। জানালার পাশে দাঁড়িয়ে বারবার নিঃশ্বাস নিচ্ছে, কেমন এক অস্থিরতা ভেতরে জমে আছে। মনে হলো শাড়িটা খুলে আরাম কিছু দরকার। সে ধীরে শাড়িটা খুলে রাখলো। থ্রি পিসটা বের করতে ঠিক সেই মুহূর্তে দরজার শব্দ। নীল আদিবা চমকে উঠল। সে তখনও শাড়িটা গুছিয়ে নিচ্ছে। নীলের চোখ আটকে গেল হঠাৎ, অনিচ্ছায়। এক মুহূর্তে নীরবতা, তারপর নীল নিজেকে সামলে নিল, কণ্ঠটা নরম হয়ে গেল। সুন্দর লাগছে আপনাকে। আদিবা কিছু বলল না, তাড়াতাড়ি শাড়িটা হাতে নিয়ে প্যাঁচাতে প্যাঁচাতে ঘুরে দাঁড়ালো। মুখে কোনো কথা নেই, কিন্তু সেই নীরবতায় যেন অনেক কিছু বলে দিচ্ছিল। নীলের ভেতরে ঢেউ উঠল, অস্বীকার আর টানের দ্বন্দ্ব। সে আর নিজের মধ্যে থাকতে পারল না। ধীরে ধীরে এসে আদিবাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল। স্পর্শটা ছিল অনিশ্চিত, দ্বিধায় ভরা, কোনো জোর নেই, শুধু থমকে থাকা অনুভূতি। আদিবা কাঁধ শক্ত করে দাঁড়িয়ে থাকে। নীলের শ্বাস তার কাঁধে এসে লাগে। সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর হালকা স্বরে বলে, নীল থামো। একটা মুহূর্তে সব থেমে যায়। নীল হাত সরিয়ে নেয়, দুজনের মাঝখানে আবার সেই দূরত্ব। নীল এক পা পিছিয়ে বলে, সরি, আমি নিজেকে সামলাতে পারিনি। আদিবা ধীরে শাড়িটা ঠিক করে নেয়। নীল দরজার দিকে এগোয়। বেরোনোর আগে একবার পেছনে তাকাই। আদিবা জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে। আলো ছায় তার অবৈ শান্ত, অথচ দূরের রাত হয়ে এসেছে। ঘরটা শান্ত, আলো নরম, কিন্তু ভেতরে চাপা উত্তেজনা এখনো স্থির হয়নি। আদিবা বেলকুনি থেকে ধীরে নীলের দিকে এগিয়ে আসে, চোখে কিছু অস্পষ্ট, কিছু দৃঢ়। তুমি কি কাউকে ভালোবাসো? হঠাৎ এ কথা কেন? যদি না ভালোবাসো তাহলে আমাকে মানতে সমস্যা কি? নীল একটু চুপ করে থাকে। ভেতরে কষ্ট আর দ্বন্দ্ব গলতে চায় না। সে কি বলবে ভেবে পাচ্ছে না। আর হয়তো এমন কিছু আছে যা আমি বলতে পারছি না। কেন পারছো না বলতে? জানি না। আদিবা আর ধৈর্য রাখতে পারল না। নীলের গলা জড়িয়ে ধরে, কণ্ঠে কম্পন, চোখে স্পষ্ট আবেগ। মেনে নাও আমাকে তুমি নীল, আমার ভালো লাগছে না কিছু। কেন? আপনি তো অন্য কাউকে ভালোবাসেন, তাহলে আমাকে চাচ্ছেন কেন? এটাই হয়তো স্বামী স্ত্রীর বন্ধন। ভালোবাসা একরকমই আসে না সব সময়। কখনো দায়িত্ব, কখনো সম্মান, কখনো সময়, সব মিলে বানায় এই সম্পর্ক। নীল কিছুক্ষণ চুপ করে থাকে। ভেতরে একটা অদ্ভুত ধাক্কা, চোখে অন্য কোনো আবেগ, আশ্চর্য, দ্বিধার, অস্বীকারের মধ্যে টান। দায়িত্ব আর অনুভূতি কত জটিল। ঘরটা তখন নরম আলোয় ডুবে আছে। জানালার পর্দা নড়ে, বাতাস ঢুকে পড়ে, কিন্তু ভেতরে ভারী অনুভূতিটা নড়ে না। আদিবা হঠাৎ নীলের কাছে এগিয়ে আসে। দ্বিধা নেই, শুধু ক্লান্ত আবেগ। সে নীলকে আলতো করে জড়িয়ে ধরে, কণ্ঠে ভাঙ্গন, শব্দগুলো কাঁপছে। একটু আদর করো না নীল, আমার তোমাকে কাছে পেতে মন চাচ্ছে। মনে হচ্ছে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়ে ফেলেছি।
নীল আটকে ওঠে। এই নরম অনুরোধের জন্য প্রস্তুত ছিল না সে। এবার কি করবে সে? আপনি কি বলছেন এসব? আদিবা মাথা তুলে নীলের দিকে তাকায়। চোখে জল চিকচিক করছে। সে নীলের গাল ছুঁয়ে দেয়। কপালে গালে আলতো চুমু, সবই খুব সংযত, খুব মানবিক। আমাকে আদর করে সব ভুলিয়ে দাও নীল। আজ আমার ভেতরটা খুব ফাঁকা লাগছে। নীল নিঃশ্বাস টেনে নেয়। হাত দুটো যেন কোথায় রাখবে বুঝে উঠতে পারে না। নীল আদিবা, এটা সহজ না। প্লিজ সোনা, আজ রাতটা আমাকে দাও। কোনো প্রতিশ্রুতি চাই না, কোনো হিসাবও না, শুধু পাশে থাকো। চুপ করে থাকে। তার ভেতর আবার সেই দ্বন্দ্ব, অস্বীকার আর টান। সে ধীরে আদিবার কাঁধে হাত রাখে, খুব আলতো। আমি চেষ্টা করছি বুঝতে। আমিও হারিয়ে ফেলেছি অনেক কিছু। আজ বুঝতে না পারলেও চলবে, শুধু থাকো। রাতের নিঃশব্দ ঘরটা দুজনের অনুভূতির জন্য পুরোপুরি যেন আলাদা। বাতাস নরম, কিন্তু ভেতরের উত্তেজনা থমথমে। আদিবা হঠাৎ নীলের দিকে এগিয়ে আসে। চোখে আগুন আর মনোকষ্টের মিশ্রণ। ধীরে ধীরে সে নীলের মুখের দিকে ঠোঁট বাড়ায়। আলতো নিঃশব্দে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে কিস করতে লাগলো। নীল প্রথমে স্তব্ধ, চোখ বড় হয়ে যায়, নিঃশ্বাস থেমে যায়। কিছুক্ষণ কেটে গেলে নীল আলতো করে আদিবার হাত সরিয়ে দেয়। শান্ত কিন্তু কণ্ঠে, সামান্য রাগের মতো নয়, যে রাগটা নিজের ওপর, নিজের সীমাহীন টানের জন্য। আদিবা, আমাকে একটু সময় দিন। আদিবা থামিনি। ধীরে ধীরে নীলকে আবার জড়িয়ে ধরে। কিস করতে করতে কণ্ঠে ভাঙ্গা স্বরে ফিসফিস করে। আদর করো না প্লিজ। নীল চোখ বন্ধ করে মাথা নাড়া দেয়। মনে মনে ভাবছে এই অদ্ভুত অনুভূতিটা কতটা নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু সে জানে আদিবার সামনে রাগ দেখানো বা জোর করা ঠিক হবে না। বুঝছি, আমি চেষ্টা করব। আদিবা নীরব থাকে না। ঠোঁট আবার নীলের ঠোঁটে মিলিয়ে দেয় আলতো চাপ দি, যেন শুধু ছোঁয়ার মধ্য দিয়ে নিজের অব্যক্ত আবেগ বের করছে। একটু একটু কাছে থাকো, আমি চাই শুধু কাছে থাকো। নীল ধীরে শ্বাস নেয়, হাত আলতো করে আদিবার পিঠে রাখে। দুজনের মধ্যে নীরবতা এখন কথা ছাড়াই অনেক কিছু বলে দিচ্ছে। ভিতরে থাকা দ্বন্দ্ব, টান আর অস্বীকারের মধ্যে যে কোমল সংযোগ তৈরি হয়েছে। রাত গভীর, ঘরটা শান্ত, শুধু ঘড়ির টিকটিক আর দুজনের নিঃশ্বাস। নীল চোখে অদ্ভুত দ্বিধা আর আগ্রহ নিয়ে এগিয়ে আসে। আদিবা তখনও শাড়ি ঠিক করছে, চোখে অস্থিরতার ছাপ। হঠাৎ নীল ধীরে আদিবাকে কোলে তুলে নেয়। চুপচাপ অথচ স্পর্শে ভরা উত্তেজনায় বিছানার দিকে এগিয়ে গিয়ে ধীরে শুইয়ে দিল। হাতের মাঝে আদিবার গা, নরম প্রাণবন্ত। এখন ঘুমান, পরেই আদর করব। এখন করো না। পরে করব বলছি তো, এখন ঘুমান। তাহলে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। কই নীল ধীরে ধীরে শুয়ে পড়ে, হাত বাড়িয়ে আদিবাকে জড়িয়ে ধরে। আদিবা তার পাশে মাথা রেখে চোখ বন্ধ করে। নীল নিচের হাতের মধ্যে তার কোমলতা অনুভব করছে। শরীরের কাছে থাকা টান, হৃদয়ে হালকা ধাক্কা, সব মিলিয়ে দুজনের মধ্যে একটা শান্ত কিন্তু শক্ত সংযোগ তৈরি হলো। আদিবার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছে। ঘুম না এলেও চোখ বন্ধ। নীলকে জড়িয়ে ধরে সে কিছুটা নিরাপদ বোধ করছে। সকালের রোদ ঘরে ঢুকেছে, আকাশ নরমালই ভরে। ঘরের ভিতর ঠান্ডা হাওয়া লাগছে। নীল বাথরুম থেকে বেরিয়ে আসে, শার্ট প্যান্ট অফিসের জন্য তৈরি হচ্ছে। আদিবা জানালার কাছে দাঁড়িয়ে, চোখে একটু অস্থিরতা। যাচ্ছ তুমি? অফিসে। আদিবা ভুরু কুঁচকে তাকায়, কণ্ঠে আভাস আর উত্তেজনা আর অভিমান মিশ্রিত। তুমি কি আমাকে মেনে নিচ্ছ? সময় লাগবে, একদিনে সব ঠিক হবে না। তাহলে রাতে যে জড়িয়ে ধরে রেখেছিলে সেটা কি মানার প্রমাণ না? না, সেটা আপনার জেদের জন্য। আদিবা চোখ বুজে শ্বাস ছাড়ে। কিছু বলো না। নীল বের হয়ে নিচে চলে যায়। খাওয়ার টেবিলে চুপচাপ বসে, এক চামচ ভাত আস্তে আস্তে খায়। আদিবা জানালা দিয়ে তাকিয়ে থাকে। নিচে নামতেই আড্ডার ঘরটা গরম হয়ে উঠল। নীলের মা দৃষ্টি দিয়ে আদিবার দিকে তাকলেন, মুখে হাসি আর কোমলতা। তুমিও বসো মা। আদিবা হালকা মাথা নেড়ে চুপচাপ চেয়ার টেনে বসে যায়। প্লেটে ভাত, ডাল, সবজি সাজানো আছে। সে কিছুটা অস্থির চোখে দৃষ্টি হারায়, কিন্তু মুখে দৃঢ়তা। খাবারে হাত রেখে নীলের মা আবার বলেন, নীল, আজ তাড়াতাড়ি এসে বৌমাকে একটু ঘুরতে নিয়ে যাস। বাইরে একটু সময় কাটালে ভালো হয়। 2 দিন ছুটি কাটিয়েছি মা, তাড়াতাড়ি আসতে পারবো না। হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ সময় বের করা যায় নাকি? কেমন যেন বৌমা আজ একটু অস্থির মনে হচ্ছে। দেখব মা, অফিসের কাজও আছে, তাড়াতাড়ি আসা সম্ভব হবে না।
নীল ধীরে বেরিয়ে যায়। আদিবা চুপচাপ টেবিলে বসে থেকে তাকিয়ে থাকে, যেন সময়টা থেমে গেছে। নীলিমা আর আদিবার ভাবি একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসি বিনিময় করে। ওদের দুজনকেই আজ অদ্ভুত লাগছে। হ্যাঁ মা, কিন্তু সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। নীল ধীরে ধীরে বুঝবে আদিবাকে, আর আদিবা সে নিজেও জায়গা ঠিক করে নেবে। ছেলেটা বুঝলেই হয়। দেখছো আদিবা, সব সময় বোঝা যায় না, কিন্তু সময় আর ধৈর্য সবকিছু মেলাতে সাহায্য করে। নীল অফিসের রাস্তায় গাড়ি চালাচ্ছে। বেশ বেলা এখনো সকাল, কিন্তু মনে মনে অস্থিরতা লেগে আছে। অফিসে ঢুকতেই বন্ধু এসে হাজির। কিরে ভাই, বউ রেখে অফিসে আসতে মন চায় নাকি? আরে শালা, জানিস তো বউকে মানি না। শালা, সারা রাত রোমান্স করে এখন বলো মানি না? কি সব বলিস? গলায় কি হলো? কামড়ের দাগ কেন? নীল হঠাৎ লজ্জায় চোখ নামিয়ে নিল। মনে মনে আগের রাতের ঘটনায় ভেসে উঠল আদিবা ঠোঁটে স্পর্শ, কামড় দিয়ে ফেলে গলায়। আরে ভাই আমি না, বউ জোর করে দিছে। বন্ধুরা হেসে উঠল। নীল চুপচাপ বসে, কিন্তু ভেতরে দ্বন্দ্ব আর বেড়ে যায়। একদিকে অস্বীকার, অন্যদিকে রাতের আবেগ, সব মিলিয়ে তার মন ভারী। নীল অফিসের ভেতরে পা রাখতে চারপাশ জুড়ে ব্যস্ততা। তার আরেক বন্ধু যে একই অফিসে কাজ করে হঠাৎ তার দিকে এগিয়ে আসে, ঠোঁটে লজ্জা মেশানো হাসি। ভাই, তোর বউকে দেখাবি না? না, তুই শালা যে লুচ্চা আমার বউয়ের দিকে নজর দিবি। বউ মানো না তাই এত দরদ? মানলে তো কি করবি? না মানলেও আমারই বউ। বন্ধুর হাসি আটকে রাখতে পারল না। হঠাৎ নীলের পাশে এসে হালকা ঠাট্টা করে বলে, দেখবি তো একদিন বউকে চোখে চোখে রাখতে পারবি না। নীল ভুর কুচকায়, ভেতরে অদ্ভুত টান। বন্ধু দুষ্টামি মনে হয় হালকা, কিন্তু ভেতরে নীল জানে এটাই আসল পরীক্ষা শুরু। বাড়ির আঙ্গিনা শান্ত, দুপুরে সূর্য ঘরের মধ্যে নরম আলো ঢুকাচ্ছে। নীলের তুলা ভাই তখন বাড়িতে আসে। বাড়ি যাবে না? তুমি তো 3 দিন এখানে এসেছো। যাবো তো, কদিন থাকি। তুমি নেই, আদিবাও নেই, বাড়িটা একদম ফাঁকা। আদিবা তো এই বাড়ির বউ, এত সহজে যেতে পারবে না। তুমি চলো। ভাবি একবার কপাল ভাঁজ করে তারপর হালকা করে মাথা নেড়ে বলল, আচ্ছা কাল যাব। এই কথার সঙ্গে সঙ্গে নীলের মা রান্নাঘরে গিয়ে হাত তুলে নেয়। জামাই এসেছে, সবকিছু ঠিক রাখতে হবে। তিনি যত্ন সহকারে নানান পদ রান্না করতে লাগলেন জামাইয়ের জন্য। সারা বাড়ি ভরে উঠল রান্নার গন্ধে। সন্ধ্যা ঘনিয়ে আসে, আকাশে নরম আলো, বাতাসে হালকা ঠান্ডা। ঘরের ভেতর সবুজ আলো ও ছায়া মিশে একটা শান্ত পরিবেশ তৈরি করেছে। আদিবা ধীরে ধীরে দুলাইয়ের দিকে এগিয়ে আসে, চোখে অস্থিরতার ছাপ। ভাইয়া, আমাকে বাড়ি নিয়ে চলো না। বোন, এখন তো তোর বিয়ে হয়েছে, চাইলেই কি নিজের মন মতো চলতে পারবি? নীলের থেকে অনুমতি নিতে হবে তো। নীল কিছু বলবে না, ও তো আমাকে মানে না। ঠিক সেই মুহূর্তে দরজা খোলা হলো। নীল ধীরে ধীরে প্রবেশ করলো। দুলাইয়ের চোখে খুশির আভাস, ঠোঁটে হালকা হাসি। কেমন আছেন ভাইয়া? ভালো। আর তুমি কেমন আছো নীল? ভালোই আছি। আদিবা নীরবে পাশ থেকে দেখছে। মনে মনে হচ্ছে নীল এখানে আছে, কিন্তু এখনো অস্বীকারের গহ্বরে ডুবে আছে। সে নিজেকে সামলাচ্ছে, ভেতরে টান আবেগ আড়াল করে, অথচ চোখে অদ্ভুত কোমলতা। রাতের আলো ঘরে নরম, বাতাসে হালকা ঠান্ডা। খাবারের টেবিল সাজানো, ভাত ডাল সবজি মাছ মাংস, হালকা সুগন্ধ ছড়িয়ে আছে। সবার চোখে এক অদ্ভুত আনন্দ, কিন্তু কথাবার্তার মধ্যে একটু উত্তেজনা। দুলাভাই হাসি মেশানো কণ্ঠে বললেন, নীল, চলো আমাদের বাড়ি থেকে ঘুরে এসো। বিয়ের পর তো আদিবা গেল না। আমার অফিস আছে ভাইয়া, ছুটি পাই তারপর ওনাকে ঘুরিয়ে আনবো। নীলের মা, যিনি টেবিলের এক পাশে বসে সব দেখছিলেন, হালকা ভুরু কুচকে বললেন, খাওয়ার সময় এত কথা বলে না, খাও তোমরা। আদিবা চুপচাপ ভাত তুলে নিল। মনে মনে ভাবছে নীল যে সবার সামনে ভালো ব্যবহার করছে, এটাই তো অনেক। রাতের অন্ধকার ঘরকে আলতো বাতাসে ছুঁয়ে যাচ্ছে। জানালার পর্দা হালকা দুলছে, আর কাশফুলের মৃদু গন্ধ ভেসে আসছে। আদিবা ধীরে ধীরে নিজের রুমে ঢুকে আসে। আছে একটা নরম রঙের নাইট ড্রেস পরেছে, হালকা সিল্কের স্পর্শ। কোমর ও কাঁধের রেখা সূক্ষ্মভাবে ফুটে আছে। নীল ঘরের কোণে দাঁড়িয়ে তাকাচ্ছে, চোখে অদ্ভুত উত্তেজনা আর লাজ। এসব
পড়বেন না? আদিপ একটু এগিয়ে এসে চোখে খুনসুটি আর ঠোঁটে হালকা হাসি দিয়ে বলল। কি সমস্যা নীল? আমার সমস্যা হয়। আদিপা ধীরে ধীরে নীলের দিকে এগিয়ে আসে, তার কণ্ঠে মিষ্টি চ্যালেঞ্জ, চোখে আগুনের নরম চাপ। আদর করতে মন চায় নাকি? নীল কিছু বলতে পারে না, হৃদয় যেন থেমে গেছে, হাত দুটো অবচেতনভাবে বাঁধা। আদিপা তখন নীরবভাবে নীলের গলা জড়িয়ে ধরে, ঠোঁট ধীরে ধীরে নীলের ঠোঁটের দিকে চলে আসে, চুমু দেয় খুব গভীরভাবে একটা। আদর করতে মন চাইলে করো, আমি কি বারণ করেছি? নীল চোখ বড় করে তাকায়, ভেতরে দ্বন্দ্ব। কিছুক্ষণ চুপচাপ থাকলো, তারপর নিজেকে সামলে একটু সরে দাঁড়ায়, কণ্ঠে হালকা লাজের আভাস। বিরক্ত করবেন না, আমাকে আমার মতো থাকতে দিন। আদিবা হেসে আলতোভাবে নীলের হাত ধরে নিজের কাঁধে রাখা মাথা সরিয়ে বসে, মৃদু চোখে ঝিলিক। তুমি যতই মানতে না চাও, তোমার ভেতরে একটা টান আছে, আর আমি সেটা বুঝি। নীল একটু দূরে দাঁড়িয়ে চোখ মেলো, মনটা অস্থির, হৃদয় যেন নাচছে। সে জানে আদিবার প্রতি টান শুধুই বাহিক্য নয়, এটা তার হৃদয়ের গভীর অনুভূতি। কেন আমার ওকে এত কাছে পেতে মন চায়? আমি তো মানতে চাই না ওকে, তবুও কেন এমন মনে হয়? রাতের ঘর নীরব, হালকা বাতাসে জানালার পর্দা তুলাচ্ছে। আদিবা ধীরে ধীরে নীলের নিজের পাশে দাঁড়ালো, চোখে অস্থিরতা আর ঠোঁটে লাজের চাপ। সে ধীরে নাইট ড্রেসের ফিতা খুলতে লাগলো, হাত ভীষণ দৃঢ়, কিন্তু চোখে মিষ্টি চ্যালেঞ্জ। আজ আর পালাবে না নীল, আদর করো আমাকে। নীল চোখ বড় করে তাকালো, ভেতরে দ্বিধা, লজ্জা আর আগ্রহ সব মিলেমিশে কেঁপে উঠছে। তার হাত অবচেতনভাবে আগালো। সে আর ধীরে ধীরে আদিবার দিকে এগিয়ে গেল। মৃদু নিঃশ্বাস পড়ছে, হৃদয় দ্রুত ধুকছে। নীল ধীরে আদিবার বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। আদিবার নিঃশ্বাস থমকে যায়, গলায় ফিসফিস হালকা দম ভাঙ্গা শব্দ। আর পালাবার চেষ্টা করলে খবর খারাপ করব নীল। নীল তখন আর থামতে পারল না, ধীরে ধীরে আদিবাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল, হাত দুটো কোমলভাবে জড়িয়ে ধরে। ঠোঁট ধীরে ধীরে আদিবার ঠোঁটে লাগলো, চুমুর মধ্যে মিশে আছে আবেগ, টান আর একরাশ লাজ। নীল চোখ মেলল, ভেতরে ভরা উত্তেজনা সামলাচ্ছে, কণ্ঠে কাঁপা মৃদু ফিসফিস। কত আদর লাগবে তোমার? আজ এত আদর করব, বিছানা থেকে দাঁড়াতে পারবে না। আদিবার চোখে অদ্ভুত আগুন, হৃদয় যেন নাচছে। সে লাজুকভাবে হাত বাড়ালো, নীলকে আরো কাছে টেনে নিল। তোমার আদর আজ যত দিবে তত নিব। নীল তখন পুরোপুরি হারিয়ে গেছে আবেগে চলে। প্রতিটি চুমু, প্রতিটি স্পর্শে মনে হচ্ছে সময় থেমে গেছে। বিছানা, ঘর, রাতে নীরবতা সব মিলিয়ে তাদের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি করেছে। তাদের চোখে অস্বীকার, লাজ, আকর্ষণ আর গভীর ভালোবাসার একসাথে মিশ্রণ। রাত গভীর, ঘর নীরব, শুধু জানালার পাশে হালকা বাতাস বেলুনের মতো দুলছে। দুজন আদিবা আর নীল ক্লান্ত শরীরে একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে আছে। আদিবার হাত নীলের কাঁধে, আনিল আদিবার কোমল পিঠে মাথা রাখে। রাতের নীরবতা শুধু তাদের নিঃশ্বাসের সঙ্গে মিলেমিশে আছে। হঠাৎ ফোনের রিং ঘরে নিস্তব্ধতাকে ভেঙে দিল। আদিবা ধীরে ধীরে চোখ মেলল, স্ক্রিনে বান্ধবীর নাম। তার গায়ে কোনো পোশাক নেই, শুধু চাদরটি শরীরের চারপাশে আলতো করে জড়িয়ে নিয়েছে। সে ধীরে বেলকনির দিকে এগিয়ে গেল, চাদর আঁকড়ে ধরে ফোন কল হলো। জানিস, হৃদয় ভাই তোকে বিয়ে না করে পালিয়ে যায়নি, উনি উনি মারা গেছে। আদিবা হঠাৎ থমকে গেল, চোখ বড় হয়ে গেছে, হাত কম্পয়মান, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি বলছি, মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আজ ওনার মায়ের সঙ্গে দেখা হয়েছিল, ওনার কবর জিয়ারত করতে এসেছিল। আদিবাকে হঠাৎ রীতিমতো আঘাত লেগে গেল। চাদর আরো আঁকড়ে ধরে সে ধীর কণ্ঠে ফিসফিস করে। এ আমি কি করলাম? হৃদয়ের উপর রাগ করে নীলকে কাছে টেনে নিলাম। হৃদয় আমাকে ঠকায়নি, আমি ভুল বুঝেছি। নীল বেলকনির দিকে তাকিয়ে আছে, কিছু বোঝে না। সে শুধু হালকা নিঃশ্বাস টেনে দাঁড়িয়ে থাকে। আদিবার চোখে জল, মুখে লাজার বেদনা মিশ্রিত। আমি তাকে বুঝিনি, আমি ভুল করেছি। সে নীলের দিকে চোখ মেলল, ভেতরে একটা দ্বন্দ্ব, রাগ, লাজ, অনুশোচনা আর আকর্ষণ সব একসাথে। সে ধীরে নীলকে কাছে টেনে নিল, যেন নিজের আবেগকে আড়াল করার চেষ্টা করছে। কি হলো আদিবা? কিছু না, আমি শুধু নিজেকে ভুল বুঝেছিলাম। নীলের কপালে হালকা ভাঁজ দিল, তার চোখে গভীর মায়া।
সে আর কথা বলল না, শুধু হাত দিয়ে আদিবাকে আরো কাছে টেনে নিল। সকাল নরম আলো দিয়ে ঘরে ভরেছে, আকাশে হালকা রোদ আর জানালার বাইরে পাখির কণ্ঠ ভেসে আসছে। আদিবা ধীরে ধীরে গোসল শেষ করে রেডি হচ্ছে। নীল পাশ থেকে তাকিয়ে আছে, চোখে শুধু হালকা উদ্বেগ। কই যাও? একটু দরকার আছে। কি দরকার বলো, আমি নিয়ে যাব। দরকার নাই, আমি একাই পারবো। নীল একটু সন্দেহ মিশ্রিত চোখে তাকালো, কিছু বলতে চাইলো, চুপচাপ চোখে তাকিয়ে থাকলো। মনে মনে ভাবছে আদিবা কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য বের হচ্ছে, কিন্তু কি তা জানে না সে। আদিবা বাইরে বেরিয়ে গেল। হালকা বাতাস চুল ওড়াচ্ছে এবং চোখে মুখে অদ্ভুত দুঃখের ছাপ। আরো কিছুক্ষণ পরে বান্ধবীর উপস্থিত হলো, কিছুটা উত্তেজিত অপেক্ষা করছে। আদিবা চল, হৃদয়ের কাছে যাই। আদিবা মাথা নেড়ে সম্মতি দিল। তারা ধীরে ধীরে কবরের দিকে এগোলো। কবরের পাশে এসে আদিবা থমকে দাঁড়ালো, চোখে জল, নিঃশ্বাস কাঁপছে। আমাকে ক্ষমা করো হৃদয়, তোমাকে ভুল বুঝেছিলাম। আদিবা কাঁদতে কাঁদতে কবরের পাশে বসে পড়লো, হাত ধীরে ধীরে কবরের উপর রাখলো। আগে জানলে আমি কখনো নীলের সঙ্গে এতটা ঘনিষ্ঠ হতাম না। তোমার উপর রাগ করে ওকে কাছে টেনে নিয়েছি আমি, এটা আমার সবচেয়ে বড় ভুল। বান্ধবী পাশে দাঁড়িয়ে শুধু চুপচাপ মাথা নেড়ে সমর্থন করছে। আদিবা চোখের জল মুছে নিল, কিন্তু মনে মনে ব্যথা এখনো স্পষ্ট। সকালের হালকা রোদ, কবরের সামনে নীরবতা এবং আদিবার অনুশোচনা সব মিলিয়ে এক গভীর আবেগের অধ্যায় তৈরি করেছে। সকালের হালকা রোদ কবরস্থানের চারপাশে মৃদু ছায়া ফেলেছে। আদিবা ধীরে ধীরে কবরস্থান থেকে বের হচ্ছে, চোখে আভাস দেখা যাচ্ছে কষ্ট আর অনুশোচনার। তখনই সে দেখে নীল গাড়ি নিয়ে কিছু দূর দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত উদ্বেগ। তুমি জানলে কিভাবে আমি এখানে? বাড়িতে যেহেতু যাননি সেহেতু এখানে আসবেন। তুমি জানতে হৃদয় মারা গেছে? জানি। বললেন না কেন? কখনো জিজ্ঞেস করেছেন? আদিবা চোখ মেলে তাকালো, কিছুটা লজ্জা, কিছুটা অনুশোচনা। কিছু বলার আগেই বান্ধবী পাশে এসে বলল, তোরা ঝগড়া করিস না, তোরা বাড়ি যা, আমি চলে যাচ্ছি। বান্ধবী একটু হেসে পেছনে তাকিয়ে ধীরে ধীরে চলে গেল। আদিবা নীলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। নীল চুপচাপ গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, চোখে এক অদ্ভুত কোমলতা। মনে হচ্ছে সে সবকিছু বুঝেছে, কিন্তু কিছু বলছে না। সকালে নরম রোদ গাড়ির শীতল ধাতুকে হালকা ছোঁয়াচ্ছে। নীল গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে, চোখে এক অদ্ভুত দৃঢ়তা আর কোমলতা। গাড়িতে উঠুন। দরকার নাই, একাই চলে যেতে পারবো। জানি পারবেন, তবুও ওঠেন। আদিবা এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়ালো, চোখে এক অদ্ভুত দ্বিধা, ভালোবাসা, রাগ, অনুশোচনা সব মিলেমিশে ঘেরা। তারপর ধীরে ধীরে গাড়িতে চড়ল। গাড়ি ধীরে ধীরে রাস্তা ধরলো। নীল চুপচাপ গাড়ি চালাচ্ছে, চোখ মাঝে মাঝে আদিবার দিকে পড়ে। আদিবাও জানে সে নীরব থাকলেও নীলের চোখে এক অদ্ভুত টান, যে টান বোঝায় সে সব বুঝেছে। কিছুক্ষণ পরে নীল গাড়ি একটি নদীর পাড়ে থামালো। পানি নীরব, হালকা স্রোত বয়ে চলেছে। পাখির কণ্ঠ, হালকা বাতাস সব মিলিয়ে পরিবেশ যেন মন শান্ত করার জন্য তৈরি। এখানে আসুন, শান্তি লাগবে। আদিবা গাড়ি থেকে নেমে ধীরে ধীরে নদীর ধারে চলে এলো। তার চোখে এখনো কিছুটা জল, মুখে হালকা শোক। হৃদয়ের কথা মনে পড়ে, ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর অনুশোচনা। হৃদয়, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ভুল বুঝে নীলকে কাছে টেনে নিয়েছিলাম, কিন্তু এখন পেছনে সরার পথ নেই। আমি জানি, কিন্তু এখন আপনি এখানে আছেন, মন খারাপ থাকলেও ভালো লাগবে। আদিবা তার চোখে তাকালো। নীলের চোখে শান্তি, বোঝাপড়া আর অদ্ভুত কোমলতা সব মিলিয়ে তার মন ধীরে ধীরে হালকা হয়ে গেল। সে ধীরে নিঃশ্বাস ফেলে হালকা হাসি। ধন্যবাদ নীল, তোমার পাশে থাকলে মনে হয় কষ্ট কিছুটা হালকা হয়ে যায়। আপনার জন্যই আমি আছি সব সময়। নদীর ধারে শীতল বাতাসে দুজন একে অপরের পাশে দাঁড়িয়ে আছে। হৃদয়ের স্মৃতি এখনো মনে। নদীর ধারে এই ছোট্ট যাত্রা, নীলের কোমল দৃঢ়তা আর আদিবার অনুশোচনা সব মিলিয়ে তাদের সম্পর্কে নতুন অধ্যায় খুলে দিল। এখান থেকে আর কোনো ভুল বোঝাপড়া নেই, শুধু বোঝাপড়া, শুধু সংযোগ, আর ধীরে ধীরে জন্ম নিচ্ছে সত্যিকার ভালোবাসার টান। নদীর ধারে হালকা বাতাস দুলছে, নদী ধীরে ধীরে বয়ে যাচ্ছে, পাখির কণ্ঠ ভেসে আসছে দূর থেকে। আদিবা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, চোখে কিছুটা দুঃখ, মুখে অদ্ভুত দ্বিধা। নীল তার পাশে এসে দাঁড়ালো,
হঠাৎ সে ধীরে আদিবার পিছনে এগিয়ে এলো, কোমল হাত দিয়ে আদিবার কোমর জড়িয়ে ধরল। এখান থেকে নতুন সম্পর্কের সূচনা করি। আদিবা কিছুটা বিস্মিত হয়ে পেছন ফিরল, চোখ বড় হয়ে নীলকে দেখল। কিভাবে? নীল হালকা হাসি দিল। ধীরে ধীরে সে আদিবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আকাশের মতো নীরবতার চারপাশে শুধু তাদের নিঃশ্বাস আর হৃদয়ের তালে তালে স্পন্দন। মুহূর্তটা দীর্ঘ হয়ে এলো। সময় যেন থেমে গেছে। নীল ধীরে ধীরে কিস শেষ করে আদিবার চোখে চোখ রেখে বলল, এখন থেকে অন্য কারো কথা নয়, শুধু আমার কথা ভাবুন। আমি তো হৃদয়কে ভালোবাসি। নীল হালকা কণ্ঠে কিন্তু দৃঢ়ভাবে আদিবার গলার চারপাশে মুখ ডুবিয়ে কিস করতে করতে বলল, আমিও ভালোবাসবো অনেক বেশি। তখন আর কারো কথা মনে পড়বে না। আদিবার হৃদয় ধুকছে, চোখে অদ্ভুত আগুন জ্বলছে। সে ধীরে নীলের হাত ধরে আরো কাছে টেনে নিল। নদীর নীরবতা, হালকা বাতাস, পানি বয়ে চলা সব মিলে এক মুহূর্তকে আরো গভীর, আরো রোমান্টিক করে তুলেছে। নতুন সম্পর্কের সূচনা, যেখানে ভুল বোঝাপড়া শেষ, অতীতের স্মৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। দুপুরের নরম রোদ ঘরের ভিতরে ঢুকছে। নীল আর আদিবা ধীরে ধীরে বাড়িতে পৌঁছালো। আমরা ফিরেছি মা। কিরে, সকালে কই গেছিলি তোরা? খুঁজে পাই না সারা বাড়ি। মা, একটু দরকার ছিল। যা, ফ্রেশ হয়ে এসে লাঞ্চ করে নে। আচ্ছা মা। মা ধীরে আদিবার দিকে তাকালো, চোখে কোমলতা, মুখে মৃদু হাসি। তিনি বেশ পছন্দ করে আদিবাকে। তুমি ঠিক আছো মা? ঠিক আছি মা। তোমরা ফ্রেশ হয়ে এসো। মা ধীরে ধীরে চলে গেল রুমের দিকে, যেন তাদের দুজনকে একা থাকার জন্য সময় দিচ্ছে। নীল আর আদিবা এক মুহূর্ত দাঁড়িয়ে রুমের দিকে তাকিয়ে আছে। নিঃশব্দতা, কিন্তু চোখের দিকে তাকালে বোঝা যায় নদীর পাড়ে কাটানো মুহূর্তগুলোর প্রভাব এখনো তাদের হৃদয়ে বিদ্যমান। মা আমাদের আর কিছু জিজ্ঞেস করবে না। হ্যাঁ, এখন থেকে শুধু আমাদের সময়। মা আমাদের স্পেস দিছে, বুঝেছো? দুজন ধীরে ধীরে রুমের দিকে এগোলো, যেন দুপুরের এই নীরবতা তাদের নতুন সম্পর্কের জন্য এক নরম আবরণ তৈরি করেছে। রুমের দরজা ধীরে ধীরে বন্ধ হলো। নীল পাশের দিকে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত কোমলতা আর একটু শৈশবের মতো খুনসুটি। নীল ধীরে ধীরে আদিবার কাছে গেল। কি হলো? ফ্রেশ না হয়ে এখানে কি? ফ্রেশ তো হবই সোনা, তার আগে আর একটু আদর করে নেই। এই না, দিনের বেলা এসব কি? বউ, আদর করতে দিন। রাত নাই, সোনা আসো। আদিবা চোখ বড় করে তাকালো। কিছুক্ষণে দ্বিধা, তারপর নীল ধীরে ধীরে আদিবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আকাশের মতো নীরবতা ঘরে ভরেছে, শুধু নিঃশ্বাস আর হৃদয়ের স্পন্দন। কিছুক্ষণ কিসের পর নীল ধীরে ধীরে আদিবার শাড়ি সরিয়ে দিল। ধীরে ধীরে আদিবার বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। আদিবার শরীর কম্পমান, চোখে অদ্ভুত আগুন এবং ঠোঁটের ছোঁয়ায় মন আবেগে ভরে গেল। নীল তাকে ধীরে বিছানায় শুয়ে ধরে রাখলো, শরীরের স্পর্শে আদর করতে লাগলো। আজ দিন শুধু তোমার সোনা, সব ভুলে যাও। আদিবার চোখ বন্ধ করে নীলের আদর উপভোগ করলো। মনে মনে ভাবছে, দিনের আলো, পৃথিবীর দৃষ্টি কিছুই এখন গুরুত্বপূর্ণ নয়, কেবল এই মুহূর্ত, কেবল নীল, ঘরের নিস্তব্ধতা, দিনের আলো, আদর আর স্পর্শ সব মিলে একটি গভীর রোমান্টিক অধ্যায় তৈরি হলো। দুজন ফ্রেশ হয়ে একসাথে নিচে খেতে আসে। ডাইনিং টেবিলে গরম ভাত, তরকারি গন্ধে ঘরে ভরে আছে। নীলের মা নিজ হাতে খাবার তুলে দিচ্ছে। আদিবা চুপচাপ বসে আছে, মুখে শান্ত ভাব, চোখে হালকা চিন্তা। নীল খেতে খেতে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বাবা তো আমার বিয়ের দিনই ব্যবসার কাজে চলে গেল। এখনো কি কাজ শেষ হয়নি? না রে, আর 2-1 দিন লাগবে বললো। কাজটা নাকি বড়। তোরা চাইলে কোথাও থেকে গিয়ে ঘুরে আয়, মন ভালো হবে। নতুন বউ, নতুন সংসার, সময় দিলে সুন্দর হয়। অফিসে অনেক কাজ বা কাজ একটু কমলে যাব। আদিবা এতক্ষণ চুপ করেছিল। সে ধীরে মাথা তুলে মায়ের দিকে তাকালো, কণ্ঠে একটু দ্বিধা, কিন্তু চোখে সাহস। মা, আমি একটা কথা বলতে চাই। বলো মা। সারাদিন বাসায় থাকলে সময় কাটে না, আমার খুব বোরিং লাগে। আমি কি জব করতে পারি? জব কেন করতে হবে? সময় কাটানোর জন্য নিজেকে ব্যস্ত রাখতে চাই। দেখো, যেটা তোমার ভালো মনে হয় করো। মন ভালো থাকাটাই সবচেয়ে জরুরি। না হলে আমাদের অফিসেই বসো, পরিচিত পরিবেশ, সুবিধাও হবে। আচ্ছা, তাহলে তাই বসবো।
কিছু না বলে আদিবার দিকে তাকিয়ে থাকলো। চোখে ছিল চিন্তা, আবার কোথাও একটা গর্ব। এই মেয়েটা শুধু সংসার নয়, নিজের জায়গাটাও তৈরি করতে চায়। খাবারের টেবিলে এই ছোট্ট কথোপকথনই ধীরে ধীরে বদলাতে শুরু করলো সম্পর্কের সমীকরণ। আদিবা শুধু কারোর বউ নয়, সে নিজের মতো করে বাঁচতে চায়। আর নীল অজান্তে সেই বদলের পথের পাশে দাঁড়িয়ে যেতে শুরু করেছে। রাত গভীর হয়ে এসেছে, ঘরের আলোটা নরম, পর্দার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে মেঝেতে ছড়িয়ে পড়েছে। নীল চুপচাপ বিছানার পাশে দাঁড়িয়ে আদিবার দিকে তাকিয়ে আছে। নীল বলল, তুমি সত্যি পারবে ব্যবসা সামলাতে? আদিবা বিছানার ধারে বসে চুলে হাত বুলাতে বুলাতে তাকালো তার দিকে, চোখে আত্মবিশ্বাসের ঝিলিক। তুমি না পারলেও আমি পারবো। নিজের ব্যবসা ছেড়ে চাকরি করো, এটাই আমার কাছে অদ্ভুত লাগে। আমি জটিল হিসাব নিকাশে একটু দুর্বল, তাই চাকরিটাই নিরাপদ মনে হয়। ভয় পেও না, সবকিছু আমি সামলাতে পারবো। আমাদের দুজনের স্বপ্ন তো একটাই। আমি জানি তুমি অনেক সাহসী। পাম মেরো না। পাম না সোনা, সত্যি বলছি, তুমি খুব স্ট্রং। হয়েছে, এবার সরো। কিন্তু নীল আর এক পা এগিয়ে এসে আদিবার কাছাকাছি দাঁড়ালো। তার কণ্ঠ নরম হয়ে এলো। এখন কোনো সরাসরি নাই? আদিবার হাত ধরে এসে আলতো করে টান দিল। মুহূর্তেই ঘরের বাতাস বদলে গেল। নীল আদিবার কপালে আলতো স্পর্শ রাখলো, তারপর চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে কাছে এলো। আদিবার শ্বাস ভারী হয়ে উঠল, কিন্তু সে কিছু বলল না। নীল ফিসফিস করে বলল, আজ শুধু তুমি আর আমি। আদিবা চোখ বন্ধ করল। সব কথা, সব যুক্তি, সব অভিমান যেন এই এক মুহূর্তে হারিয়ে গেল। নীল তাকে বিছানার দিকে নিয়ে গেল, যেখানে আলো ছায়ার মাঝে দুজনের নীরবতা আরো গভীর হয়ে উঠল। ঘরের দরজা বন্ধ, বাইরের পৃথিবী দূরে, ভেতরে শুধু নিঃশ্বাস, ভালোবাসার একে অপরের প্রতি নিঃশব্দ আশ্বাস। রাতটা ধীরে ধীরে তাদের দুজনকে আরো কাছে এনে দিল। নিশ্চুপ রাত পেরিয়ে নতুন সকাল। জানালার ফাঁক দিয়ে রোদ ঢুকে ঘরটা আলোকিত করে তুলেছে। নীল আয়নার সামনে দাঁড়িয়ে অফিসের জন্য রেডি হচ্ছে। সাঁতরের বোতাম লাগাতে লাগাতে চোখে মুখে দায়িত্বের ছাপ। পাশে আদিবা আলাদা রকম ব্যস্ত। আজ সে ঘরে মানুষ নয়, শুধু পরিবারের ব্যবসার দায়িত্ব তার কাঁধে। নীল আয়নায় তাকিয়ে বলল, আজ তো দেখি তুমি একেবারে অফিস লুক। ব্যবসার কাজে বসতে গেলে সিরিয়াস হতে হয়। নীল পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল। কণ্ঠে মিশে আছে গর্ব, যেন এই মেয়েকে নিয়ে যাই ভাবে কম লাগে। জান, তোমাকে একদম বস লাগছে। বসই তো। বাবা বাড়ি নেই, এই 2 দিন সব দেখাশোনা আমারই দায়িত্ব। জানি তুমি পারবে, আমি নিশ্চিন্ত। তুমি অফিসে মন দাও, এখানে সব আমি সামলে নেব। নীল আর কিছু না বলে আলতো করে আদিবার ঠোঁটে কিস করে নিল। একটা ছোট্ট ভরসার স্পর্শ। সাবধানে থেকো। দুজন একসাথে ঘর থেকে বেরিয়ে নিচে নামলো। ডাইনিং টেবিলে মা আগেই খাবার সাজিয়ে রেখেছেন। নীলের দিকে তাকিয়ে বললেন, দেরি হবে না তো অফিসে? না মা, আজ তাড়াতাড়ি বেরোবো। আর তুমি আজ বড় দায়িত্ব নিয়েছো মা। চেষ্টা করব মা, যেন কোনো ঘাটতি না থাকে। তুমি থাকলেই আমাদের ভরসা। খাবারের টেবিলে হালকা গল্প, নরম হাসি আর নতুন দিনের প্রস্তুতি। নীল অফিসের পথে বেরোবে আর আদিবা বসবে পরিবারের ব্যবসার হিসাব নিকাশে। দায়িত্ব আলাদা হলো, লক্ষ্য একটাই, এগিয়ে যাওয়া। সকাল গড়িয়েছে। অফিসে ঢুকেই আদিবার চোখে পড়ে নতুন এক পরিবেশ। বড় অফিস ঘর, কাছে দরজা, ব্যস্ত মানুষের যাতায়াত, সবকিছু ভেতরে আজ তার উপস্থিতি আলাদা গুরুত্ব নিয়ে এসেছে। আদিবা ভেতরে পা দিতেই সবাই একসাথে উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম ম্যাডাম। কণ্ঠগুলোতে সম্মান, চোখে কৌতূহল। আদিবা হালকা হাসি দিয়ে মাথা নেড়ে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। সবাই বসুন, কাজে মন দিন। কিন্তু সবার চোখে যে উচ্ছ্বাস সেটা একজনের চোখে নেই। ম্যানেজার চেয়ারে বসে আছে, মুখে কোনো হাসি নেই, বরং কেমন একটা গম্ভীর ছায়া। আদিবা সেটা প্রথম দেখাতে টের পেয়ে যায়, তবুও কিছু বলে না, চুপচাপ নিজের চেয়ারটায় গিয়ে বসে পড়ে। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর শান্ত কণ্ঠে আদিবা বলে, ম্যানেজার সাহেব, জি ম্যাডাম। গত 2 মাসের কাজের পুরো হিসেবের ফাইলটা নিয়ে আসুন। এই কথাটা শুনে ম্যানেজারের মুখের রং বদলে যায়, চোখের পাতা একটু কেঁপে ওঠে, গলা শুকিয়ে আসে। 2 মাসের?
হ্যাঁ, ইনকাম, খরচ, অর্ডার, পেমেন্ট সবকিছু আমি বিস্তারিত দেখতে চাই। চারপাশে চাপা নীরবতা নেমে আসে। কর্মচারীরা বুঝে যায় আজ শুধু বসে থাকার দিন না। ম্যানেজার চেয়ার থেকে উঠতে উঠতে বলল। সে আমি নিয়ে আসছি ম্যাডাম। বেরিয়ে যেতে আদিবা টেবিলে রাখা কলমটা হাতে নাই। মনে মনে ভাবছে এই অফিসে শুধু নামের জন্য না, দায়িত্বের জায়গা। বাবার অনুপস্থিতিতে কাউকে ছাড় দেওয়া যাবে না। কিছুক্ষণ পর ম্যানেজার ফিরে আসে মোটা ফাইল হাতে, মুখ আরো শুকনো, কপালে হালকা ঘাম। এই নিন ম্যাডাম। আদিবা ফাইলটা হাতে নিয়ে ধীরে ধীরে পাতা উল্টাতে থাকে। চোখ বোলাই সংখ্যার পর সংখ্যা, ঠোঁটের কোণে এক চিলতে কঠিন হাসি। বসুন, আজ আমরা এখান থেকে শুরু করব। তার কণ্ঠে এমন দৃঢ়তা যে পুরো অফিস বুঝে যায় আজ থেকে নিয়ম বদলাতে চলেছে। ফাইলের পাতা উল্টাতে উল্টাতে আদিবার ভুরু দুটো ধীরে ধীরে কুঁচকে আসে। সংখ্যাগুলো যেন ঠিকঠাক দাঁড়াচ্ছে না। সে আবার প্রথম পাতা থেকে হিসেব মিলিয়ে দেখে। তারপর ক্যালকুলেটরটা টেবিলের উপর টেনে নেয়। টিক 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 টিক। ঘরের ভেতর শুধু ক্যালকুলেটরের শব্দ। হঠাৎ আদিবা থেমে যায়, চোখ দুটো স্থির, ঠোঁট শক্ত। সে ধীরে মাথা তুলে ম্যানেজারের দিকে তাকায়। একটা ব্যাপার বুঝিয়ে বলবেন? জি ম্যাডাম। লাস্ট 2 মাসে প্রায় 20 লক্ষ টাকা হিসাব মিলছে না। এই কথা শুনে ম্যানেজারের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে যায়, কণ্ঠ কেঁপে ওঠে। ম্যাডাম, আমি তো কিছুই জানি না। আমি শুধু উপরে যা আসে তাই দেখি। আদিবা আবার ফাইলের ভেতর চোখ বুলাই। তার চোখ আটকে যায় একটা নির্দিষ্ট তারিখে। ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসি ফুটে ওঠে রাগ আর বুদ্ধির মিশেলে। মজার ব্যাপার জানেন, আমাদের বিয়ের দিন থেকে আজ পর্যন্ত এই কয়দিনে 10 লক্ষ টাকার গরমিল। ম্যাডাম, আমি সত্যি জানি না, হয়তো ভুল হয়েছে। হঠাৎ আদিবা চেয়ার ঠেসে উঠে দাঁড়ায়, কণ্ঠ এবার স্পষ্ট শক্ত। সে এবার প্রচন্ড রেগে ধমক দিয়ে বলল, ভুল হলে একবার হয়, বারবার না। বলেন তো, অফিসের টাকার হিসেব কে রাখে? হিসাব রক্ষক মানে অ্যাকাউন্টস অফিসার রাখে ম্যাডাম। তাকে এখনই ডেকে পাঠান, এই মুহূর্তে। তার চোখে এমন দৃঢ়তা যে কেউ আর প্রশ্ন করার সাহস পায় না। ম্যানেজার তড়িঘড়ি করে ফোন বের করে কল দিতে থাকে। অফিসের ভেতর চাপা টেনশন ছড়িয়ে পড়ে। আদিবা আবার নিচের চেয়ারে বসে পড়ে, ফাইলটা সামনে খুলে রেখে ধীরে বলে, আজ হিসেব মিলবেই। এখানে কেউ ভুল করলে বা লুকালে কাউকে ছাড় দেওয়া হবে না। ঘরে বাতাস ভারী হয়ে ওঠে। সবাই বুঝে যায় আজ শুধু হিসাবে নয়, সত্যের মুখোমুখি হওয়ার দিন। অ্যাকাউন্টস ম্যানেজার ভেতরে ঢুকতে ঘরের ভেতর আরো নিস্তব্ধতা নেমে আসে। লোকটার কপালে ঘাম, চোখে অস্বস্তি। আদিবা চেয়ারে হেলান দিয়ে বসে আছে, কিন্তু চোখের দৃষ্টি ঠান্ডা না, ভীষণ তীক্ষ্ণ। আদিবা ফাইলটা টেবিলে ঠেসে বলে, হিসাবটা দেখান। ম্যাডাম, আমার কাছে যে কাগজ আসে আমি শুধু সেটার হিসাব রাখি, এর বাইরে কিছু জানি না। যা দেওয়া হয় তাই এন্ট্রি করি। এই কথা শুনে আদিবার রাগ যেন আর ধরে না। সে হঠাৎ দাঁড়িয়ে যায়। বাহ, আপনারা সবাই খুব সুবিধার জায়গায় আছেন দেখছি। কেউ কিছু জানেন না, তাহলে জানে কে? আজ থেকে একটা টাকাও যদি গরমিল পাই তাহলে মনে রাখবেন, আজ না সবাই চাকরি হারাবেন। একজন না, সবাই চাকরি হারাবেন। আমি কাউকে ছাড় দেব না। ম্যানেজার আর অ্যাকাউন্টস ম্যানেজার দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আদিবা আর কিছু বলে না। ফাইল বন্ধ করে সোজা দরজার দিকে হাঁটে। বেরিয়ে যাওয়ার সময় শুধু একবার পিছনে তাকিয়ে বলে, হিসাব আজ থেকে ক্লিয়ার চাই, কোনো বাহানা শুনবো না। দরজা বন্ধতে অফিসের চাপা গুঞ্জন শুরু হয়। আদিবা করিডোর দিয়ে হাঁটছে, তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে নীলে নাম। সে বিরক্ত মুখে কল রিসিভ করে। হ্যাঁ। কি হয়েছে ম্যাম, এত রেগে আছেন কেন? অফিসে প্রচন্ড ঝামেলা, হিসেবের 12টা বাজিয়ে রেখেছে সবাই। কি ধরনের ঝামেলা? তোমার উচিত ছিল বুড়ো বাবাকে বসিয়ে না রেখে নিজেই আগেই দায়িত্ব নেওয়া। এত বড় ব্যবসা আর কেউ কিছু জানে না, এটা কি হয়? বুঝতে পারছি, কিন্তু এখন তুমি আছো না, তুমি সামলে নিতে পারবে আমি জানি। পারবো বলেই তো এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু সবাইকে সোজা করতে সময় লাগবে। রাগ কমাও, সন্ধ্যায় বাসায় কথা বলবো। তুমি শক্ত আছো, এটা ওরা আজ বুঝে গেছে। দীপা ফোন নামিয়ে নেয়। চোখে ক্লান্তি, কিন্তু তার ভেতরের সিদ্ধান্ত স্পষ্ট। এই অফিসে আর কোনো গরমিল চলবে না। আজ থেকে নিয়ম বদলাবে, আর সেই নিয়মেই নামই হবে আদিবা।
সন্ধ্যার নরম আলোয় বাড়িতে ঢুকতে আদিবার শরীরটা একটু হালকা লাগলেও মনের ভেতর চাপা ভার রয়ে যায়। সারাদিনের হিসেব গরমিল, মানুষের মুখোশ সব মিলিয়ে মাথা ঝিমঝিম করছে। ড্রয়িং রুমে বসে থাকা নীলের মা তাকে হালকা হাসলেন। অফিস কেমন লাগলো মা? আদিবা ব্যাগটা পাশে রেখে বসে, কণ্ঠটা শান্ত কিন্তু ভেতরে অভিজ্ঞতা লুকানো যায় না। ভালোই লেগেছে মা, তবে বুঝলাম অনেকেই আছেন যারা বাবাকে ঠকাচ্ছেন। কি বলছো মা? ঠকাচ্ছ মানে? কাউকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না মা। বিশ্বাস করলে অনেক সময় ঠকতে হয়। হিসাবের মধ্যে গরমিল আছে, ছোট ছোট কিন্তু ভয়ঙ্কর। নীলের মা দীর্ঘশ্বাস ফেলেন, বয়সের ভারে কণ্ঠটা নরম হয়ে আসে। সে জানে বুড়ো মানুষ আর কত সামলাবে, ছেলেটা বুঝে না কিছু। আমরা তো ভেবেছিলাম সব ঠিকই চলছে। তোমার শ্বশুরও খুব মানুষকে বিশ্বাস করতেন। বিশ্বাস ভালো জিনিস মা, কিন্তু চোখ খোলা রেখে বিশ্বাস করতে হয়, না হলে সুযোগ নেয় মানুষ। তুমি আছো এখন, সব দেখে শুনে রেখো মা। আমাদের চোখে যা ধরা পড়েনি তোমার চোখে নিশ্চয়ই পড়বে। এই কথাই আদিবার বুকের ভেতর অদ্ভুত এক দায়িত্ববোধ কাজ করে। সে হালকা হাসে। চেষ্টা করব মা। যাও, রাগ করে বসে থেকো না, ফ্রেশ হয়ে এসো, আমি চা দিচ্ছি। ধন্যবাদ মা। রুমের দিকে যেতে যেতে আদিবার মনে হয় এই বাড়িটা, এই মানুষগুলো, এই দায়িত্ব সবকিছুই ধীরে ধীরে তার নিজের হয়ে যাচ্ছে। আর সে জানে এবার আর কারোর অবহেলা বা ঠকানো সে চুপচাপ মেনে নেবে না। ফ্রেশ হয়ে এসে আদিবা চায়ের কাপ হাতে বসে আছে। নীলের মায়ের সাথে হালকা গল্প চলছে, কে কি রান্না জানে, অফিসে কেমন কাজের চাপ, এসব টুকটাক কথা। চায়ের ধোয়ার সাথে সাথে মনটাও একটু হালকা হয়ে এসেছে আদিবার। হঠাৎই কলিং বেল একের পর এক বাজতে শুরু করলো। নীলের মা উঠতে নিলে আদিবার সঙ্গে সঙ্গেই বলে উঠল, মা আপনি বসুন, আমি যাচ্ছি। আদিবার দরজার দিকে এগিয়ে গিয়ে খুলতেই চোখে পড়ল নীল। অফিসের ফরমাল শার্ট, গলায় টাই ঢিলা করা, মুখে সেই দুষ্টু চেনা হাসি। আদিবা একটু অবাক হয়ে বলে, তুমি এত তাড়াতাড়ি? সে সরে যেতে নিলেই নীল হঠাৎ তার হাত টেনে নেয়। সে এক মুহূর্তের জন্য আদিবার ঠোঁটে ঠুস করে একটা চুমু এঁকে দেয়। আদিবা কিছু বুঝে ওঠার আগে নীল হাতে একটা ফুচকার প্যাকেট এগিয়ে দেয়। সারাদিন ম্যাডাম রাগে ছিলেন, ভাবলাম একটু মিষ্টি দিলে রাগ কমবে। আদিবা প্রথমে ভুরু কুচকে তাকায়, তারপর ফুচকার দিকে চোখ পড়তে সব অভিমান গলে যায়। ঠোঁটে কোনো লাজুক হাসি ফুটে ওঠে। জানেনই তো কিভাবে মন ভালো করতে হয়। স্বামীর দায়িত্ব তো। আদিবা ফুচকা হাতি নিয়ে একটুখানি চোখ রাঙায়। সে জানে ভিতরে মা বসে আছে, যদি দেখে ফেলতো তাহলে কি হতো। দরজার সামনে এইসব করো কেন? নিজের বউকে চুমু খাওয়ায় কি কোনো আইন আছে নাকি? আদিবা আর কিছু না বলে ভেতরে ঢুকে যায়। নীল পেছন পেছন ঢোকে। নীলের মা দূর থেকে দেখে হেসে বলে, এসেছিস নীল, চা খা। আজ চায়ের সাথে ফুচকাও আছে। আদিবা ফুচকায় এক কামড় দিয়ে মনে মনে ভাবে, সারাদিনের সব চাপ, সব রাগ এই মানুষটার একটুখানি আদরে কোথাও যেন মিলিয়ে যাচ্ছে। আদিবা হঠাৎই হেসে ওঠে। আজ আমি রান্না করব, তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে। ইস, কি বলো, আমার বউয়ের হাত পুড়ে যাবে। এই কথা শুনে নীলের মা এগিয়ে এসে কানের কাছে হাত দিয়ে হালকা টান দেয়। এই ছেলে, আমি সারা জীবন রান্না করছি, কখনো তো বলিস না মা হাত পুড়ে যাবে। আরে মা, আসলে ওনার রান্না খাওয়া যাবে না ভেবে একটু পাম মেরেছি। আদিবা চোখ সরু করে তাকায়, ঠোঁটে এক চিলতে দুষ্টু হাসি, যেন সে বুঝতে পেরেছে নীল লজ্জায় পড়ে কথা ঘুরিয়েছে। ধুবো সে বলে, আচ্ছা আগে রান্না করি, তারপর দেখো খাওয়া যায় কি যায় না, চেটে পুটে খেতে হয়। চ্যালেঞ্জ নিলাম। যাও মা, আশেপাশে আছি, দরকার হলে ডাকবে। আদিবা রান্নাঘরে ঢুকে শাড়ির আঁচল গুছিয়ে নেয়, চুলে একটা ক্লিপ লাগিয়ে কাজ শুরু করে। পেঁয়াজ ভাজা শুরু হতেই ঘ্রাণে পুরো ঘর ভরে যায়। আদিবা মন দিয়ে মাংস ম্যারিনেট করে মশলা কষায়, প্রতিটা ধাপে যেন নিজের যত্ন আর ভালোবাসার টুকু মিশিয়ে দেয়। নীল দূর থেকে রান্নাঘরের দিকে তাকিয়ে থাকে, মায়ের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, মা, ওকে আজ অন্যরকম লাগছে না? বউ হয়েছে বলেই তো দায়িত্ব নিলে মানুষ বদলায় রে। কি কথা হচ্ছে ওখানে? আমার নামে নালিশ না তো? না না, প্রশংসা করছি। ঘণ্টাখানেক পর আদিবা গরম গরম বিরিয়ানি সাজিয়ে নিয়ে আসে। পোলাও ঝরঝরে, মাংস নরম, উপর দিয়ে ঘি আর বেরেস্তার গন্ধ। আদিবা একটু নার্ভাস গলায় বলে, আচ্ছা খেয়ে দেখো। নীল প্রথমে এক চামচ নেয়, মুখে দিতে চোখ বড় হয়ে যায়।
ওরে বাবা, এত সুন্দর রান্না করে তার বাবা, সে তো জানতই না। আরে এটা তো সত্যি অসাধারণ। মা, দারুণ হয়েছে, এত সুন্দর স্বাদ। সত্যি আমি তো বলেছিলাম না খাওয়া যাবে না, ভুল ছিল আমার। এখন তো চেটে পুটে খেতে মন চাইছে। বেশি কথা বলো না, খাও। আজ বুঝলাম তুমি শুধু সুন্দর নও, তুমি আমার ঘরটাও সুন্দর করে দিচ্ছ। এই কথাই আদিবার বুকের ভেতরটা কেমন করে ওঠে। সে কিছু না বলে চুপচাপ বসে থাকে, কিন্তু মুখের হাসিটা আর লুকাতে পারে না। নীলের মা আদিবার দিকে তাকিয়ে মায়া ভরা গলায় বলেন, সে মা, এতক্ষণ রান্না করলে ঘেমে একাকার হয়ে গেছো, যাও ফ্রেশ হয়ে আসো, তারপর সবাই একসাথে খাবো। আচ্ছা মা। ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। রান্নাঘরে গরম আর পরিশ্রমে শরীর ক্লান্ত, কিন্তু মনটা অদ্ভুত এক তৃপ্তিতে ভরা। কিছুক্ষণ নীরবতা। নীলের মায়ের মুখের দিকে তাকিয়ে হঠাৎ লক্ষ্য করলো মা যেন চিন্তায় ডুবে গেছেন। চোখে এক অজানা ভয়, কপালে ভাঁজ। কি হয়েছে মা, এত চিন্তিত লাগছে কেন? আদিবা তো এখন বিয়েটা মেনে নিয়েছে, আমাদের সংসারটাও গুছিয়ে নিচ্ছে, কিন্তু যদি কোনোদিন সত্যিটা জানতে পারে, তখন যদি ভাবে আমরা ওর সাথে অন্যায় করেছি। এই জন্যই তো আমি বিয়েটা করতে চাইনি মা, ভয় ছিল একদিন যদিও বুঝে ফেলে সবটা, যদি ভাবে আমরা ওকে ঠকিয়েছি, তখন যদি আমাকে ছেড়ে চলে যায়। মা হয়ে আমি চাইনি কাউকে কষ্ট দিতে, কিন্তু পরিস্থিতি এমন ছিল। এখন শুধু ভয় লাগে যদি আদিবা আমাদের ভুল বোঝে। ঠিক সেই মুহূর্তে সিঁড়ির ধাপে দাঁড়িয়ে আদিবা থমকে গেল। উপরে নামার সময় কথাগুলো তার কানে এসে আসছে পড়ল। সত্যিটা ভুল, ঠকিয়েছি, ছেড়ে চলে যাবে। তার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। কি সত্যি, কোন ভুল? এমন কি আছে যেটা জানলে আমি এই সম্পর্ক মানবো না? মুহূর্তের মধ্যে হাজার প্রশ্ন মাথার ভেতর ঘুরতে লাগলো। নীলের কথা, নীলের মায়ের দুশ্চিন্তা, সব মিলে একটা অদৃশ্য দেওয়াল যেন হঠাৎ দাঁড়িয়ে গেল তার সামনে। কিন্তু আদিবা নিজের মুখে এক ফোঁটা ভাবও ফুটতে দিল না। একটা গভীর শ্বাস নিয়ে সে স্বাভাবিক ভঙ্গিতে নিচে নামলো। নামতে নামতেই হালকা হাসি এনে বলল, আমি এসে গেছি, চলো একসাথে খাবো। নীল আর তার মা দুজনেই চমকে উঠল। মা তাড়াতাড়ি মুখের ভাব সামলে নিয়ে বলেন, আচ্ছা মা, আয় আয়। হ্যাঁ চলো, অনেক ক্ষুধা লেগেছে। তিনজন একসাথে টেবিলে বসলো। থালায় খাবার পড়লো, হাসি ঠাট্টাও চললো। বাড়ি থেকে দেখলে মনে হবে একটা পরিপূর্ণ সুখী পরিবার। কিন্তু আদিবার ভেতরে তখন অন্য ঝড়। সে চামচে ভাত নেড়ে নেড়ে মনে মনে ভাবলো, ওরা কিছু লুকাচ্ছে, এমন কিছু যেটা জানলে আমি বদলে যেতে পারি। নীলের দিকে তাকালো। নীল স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু চোখ এড়িয়ে যাচ্ছে বারবার। আদিবা মনে মনে প্রতিজ্ঞা করলো সত্যিটা একদিন জানবেই, কিন্তু আজ নয়। আজ সে শুধু হাসবে, খাবে আর এই সংসারে বউ হয়েই থাকবে। কারণ রহস্য যতই গভীর হোক, সে জানে এই ঘরের ভেতরে আরেকটা বড় গল্প লুকিয়ে আছে, যার শুরু আজ সে টের পেল। রাতের নীরবতা ঘরে ছড়িয়ে আছে। আদিবা শুয়ে চোখ বন্ধ করে নীলের দিকে তাকালো। তার ভয়ে তার ভাবনাগুলো যেন একে অপরের মধ্যে ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর সে নরম স্বরে বলল, তুমি জানো নীল, পৃথিবীতে সবচেয়ে কষ্টের মুহূর্ত কি? নীল পাশের দিকে হেঁটে উত্তর দিতে চাইল, কিন্তু আদিবার চোখে ভরা গভীর ভাব দেখে কণ্ঠ আটকে গেল। সে ধীরে ধীরে বলল, জানি না। কেন? আপনজনকে ঠকানো, আর যদি কেউ বুঝে যায় তাকে ঠকানো হচ্ছে, তাহলে সে সারা জীবনের জন্য চলে যায়। ও কি সব বুঝে ফেললো? এত ভেবো না, আমি শুধু বলছি আমার কাছে কিছু আড়াল করো না। সত্যিটা যতই ভয়ঙ্কর হোক আমাকে বলে দিও, আমি মেনে নিব, কিন্তু ঠকাবে না। ও কি কিছু শুনে ফেললো নাকি? ঘরে হালকা নীরবতা, কেবল বাইরে বাতাসের আওয়াজ। নীল হাত বাড়িয়ে আদিবার দিকে টেনে নিল, চোখে চোখ রেখে বলে, এসব রাখো যান, আসো আদর করি। আদিবার ঠোঁটের কোণে এক মৃদু হাসি। নীল ধীরে ধীরে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু দিতে শুরু করলো। আদিবা প্রথমে সামান্য সাড়া দিল। নীলের আবেশে ধীরে ধীরে নিজের হাত দিয়ে নীলকে জড়িয়ে ধরল। নীল একটু এগিয়ে আদিবাকে বিছানায় শুয়ে ফেল, তার শাড়ির আঁচলে আলতোভাবে সরিয়ে দিয়ে নিজের কাছে টেনে আনলো। আদিবা লাজুকভাবে হেসে মাথা উঁচু করলো, কিন্তু হাত দিয়ে নীলকে আটকাচ্ছে, যেন একসাথে অনুভূতির জোয়ার। নীল তখন গলায় কাঁধে পিঠে আদর করতে করতে বলল, জান, আজ রাতটা শুধু আমাদের, তোমাকে ঘুমানো নয়, আদর করা হবে। আমি চাইছি তুমি যতটা পারো আদর করো।
রাতের এই নিস্তব্ধ ঘরে দুজনের অন্তরের অনুভূতি, ভয় আর প্রিয়তা মিশে এক গভীর আবেশ তৈরি করলো। শাড়ি ধীরে ধীরে সরানো, একে অপরকে জড়িয়ে ধরা, সব মিলিয়ে যেন সময় থেমে গেছে। নীল আদিবাকে আরো কাছে টেনে নিয়ে বলে, এখন থেকে কোনো কিছু লুকাবে না, শুধু আমার কাছে থাকো। ওকে, আমি থাকবো। ঘরে শুধু তাদের নিঃশ্বাসের শব্দ আর রাতের নীরবতা, যা এখনো তাদের আবেগের মাঝে ঘন ঘন বাজছে, যেন এই মুহূর্তটি চিরকাল স্থায়ী হবে। কয়েকদিন পর সকালে বাড়িটা যেন অন্যরকম হয়ে উঠল। নীলের বাবা ফিরেছেন এই খবরে সবাই ব্যস্ত। আদিবা নিজের হাতে কফি বানালো। মনে হলো শ্বশুরের সামনে নিজের দায়িত্বটা একটু যত্ন করে পালন করা দরকার। ট্রে হাতে নিয়ে সে ধীরে ধীরে নীলের বাবার রুমের দিকে এগোলো। রুমের দরজার সামনে এসে আদিবা হঠাৎ থমকে গেল। ভিতর থেকে কথা ভেসে আসছে, ভারী ক্লান্ত, অপরাধবোধে ভরা কিছু কথা। নীলের মা চাপা গলায় বলছেন, এতদিন তো তোমার কোনো কাজ ছিল না, তাহলে এতদিন বাইরে থাকলে কেন? বাড়িতে থাকলে অন্তত মনটা শান্ত থাকতো। কি করব বলো তুমি? আদিবার সামনে দাঁড়ালেই মনে হয় আমি ওর ভালোবাসাকে খুন করেছি। আমার জন্যই তো হৃদয় মারা গেছে। আদিবার বুকের ভেতরটা হঠাৎ যেন থেমে গেল। নীলের মা তাড়াতাড়ি বলেন, এসব কি বলছো? এটা একটা দুর্ঘটনা ছিল। দুর্ঘটনা হলেও গাড়িটা তো আমারই ছিল। আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলো। আমি কিছুতেই ভুলতে পারছি না। চোখ বন্ধ করলেই মনে হয় ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে। এইটুকুই যথেষ্ট ছিল। আদিবার হাত থেকে মগটা ফসকে পড়ল। ঠাস ঠাস করে ভাঙ্গা মগের শব্দে যেন পুরো পৃথিবী ভেঙে পড়ল। রুমের ভেতরে কথা থেমে গেল। দরজা খুলে নীলের বাবা মা দুজনে বেরিয়ে এলেন। বাইরে দাঁড়িয়ে থাকা আদিবাকে দেখে দুজনের মুখ একেবারে সাদা হয়ে গেল। মেঝেতে পড়ে থাকা ভাঙ্গা মগ, ছড়িয়ে থাকা কফি, আর আদিবা একদম পাথরের মতো দাঁড়িয়ে আছে। চোখ দুটো ফাঁকা, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। নীলের মা ছুটে এসে বলেন, কিন্তু আদিবা কিছু শুনছে না। তার মাথায় শুধু একটাই বাক্য ঘুরছে, আমার জন্য হৃদয় মরে গেছে। তার মানে হৃদয়ের মৃত্যুর দুর্ঘটনা ছিল না, শুধু এই পরিবারের সাথে জড়িয়ে আছে। নীলের বাবার গলা ভারী হয়ে এলো। মা, তুমি সব শুনে ফেলেছো তাই না? আদিবা ধীরে ধীরে চোখ তুলো। সেই চোখের আর রাগ নেই, কান্নাও নেই, আছে শুধু ভাঙ্গা বিশ্বাস আর স্তব্ধ শোক। শুধু নিচু গলায় সে বলল, হৃদয়, ওর অ্যাক্সিডেন্ট আপনাদের গাড়ির সাথে? নীলের মা আর কোনো কথা বলতে পারলেন না, চোখ নামিয়ে নিলেন। এই নীরবতাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর উত্তর। আদিবার বুকের ভেতর হাহাকার উঠল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। মনে হলো সে শুধু একজন মানুষকে হারায়নি, হারিয়েছে নিজের বিশ্বাস, ভালোবাসা আর এই সংসারের উপর ভরসা। সে ধীরে ধীরে বলল, তাই তোমরা এতদিন আমাকে সত্যিটা বলনি? মা, আমরা তোমাকে ঠকাতে চাইনি। আমরা শুধু ভয় পেয়েছিলাম। ভয় পেয়ে গিয়েছিলেন? আর আমি কি হারিয়েছি সেটা একবারও ভেবেছেন? আর কোনো কথা না বলে আদিবা ধীরে ধীরে সেখান থেকে সরে গেল। পেছনে পড়ে রইল ভাঙ্গা মগ, ছড়িয়ে থাকা কফি, আর দুজন মানুষ যারা বুঝে গেল যে সত্যিটা এতদিন লুকিয়ে রাখা হয়েছিল। আজ সেটা শুধু প্রকাশ পায়নি, একটা সম্পর্কের ভিতটাই চিরতরে কাঁপিয়ে দিয়েছে। ডাইনিং টেবিলে বসে নীল তখনও কিছু কাগজ দেখছিল। হঠাৎ নীলের মা ছুটে এসে ভাঙ্গা গলায় সব বলে দিলেন এক নিঃশ্বাসে, থামাহীন ভাবে। একটা শব্দ নীলের কানে ঢুকলো, মাথার ভেতর যেন কিছুই ঢুকছে না। নীল পাথরের মতো দাঁড়িয়ে রইল। আদিবা। ফিসফিস করে শুধু নামটা বের হলো তার মুখ থেকে। সে জেনে গেছে যেটা এতদিন ধরে সবাই ভয় পাচ্ছিল, সেটাই হয়ে গেছে। নীল আর এক সেকেন্ডও দাঁড়ালো না, দৌড়ে ঘরের দিকে গেল। ঘরের দরজা আধ খোলা, ভেতরে ঢুকতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আদিবা ফুলরে বসে আছে, হাঁটু বুকের কাছে টেনে ধরে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদছে। সে কান্না নীরব না, ভেঙে পড়া মানুষের কান্না। নীল ধীরে ধীরে দরজা বন্ধ করে দিল। শব্দটা শুনে আদিবা মুখ তুলল, চোখ লাল, মুখ ফ্যাকাশে, চুল এলোমেলো, কাপা গলায় সে বলল, এই জন্যই তো বিয়ের রাতে তুমি বলেছিলে সবাই নিজের অপরাধের দায় মুক্ত হতে তোমাকে ব্যবহার করেছে, তাই না? নীল কিছু বলল না, চোখ নামিয়ে ফেলল। এই নীরবতাই আদিবার জন্য ছিল সবচেয়ে ভয়ঙ্কর স্বীকারোক্তি। আদিবা উঠে এসে নীলকে জড়িয়ে ধরল, মুখের সাথে মাথা ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, একবার বলতে পারতে নীল, একবার কেন ঠকালে আমাকে? আমি কি এতটাই দুর্বল ছিলাম? নীলের বুক ভিজে যাচ্ছিল আদিবার চোখের জলে। সে কাপা গলায় বলল, তুমি যদি সত্যিটা জানতে তুমি ভেঙে পড়তে আদিবা। তুমি নতুন করে কোনো সংসার শুরু করতে পারতে না। আদিবা মাথাতে তুলে তাকালো।
সেই চোখে তখন ভালোবাসা নেই, রাগও নেই, আজ শুধু গভীর ক্ষত। তাই বলে জানাবে না? আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকারটুকুও দিলে না। সরি সোনা, কিন্তু কিছু সত্যি আড়ালে থাকাই ভালো। সবাই সেটাই ভেবেছিল। না নীল, সব সত্যি আড়ালে থাকলে মানুষ বাঁচে না। মানুষ শুধু বেঁচে থাকার অভিনয় করে। হৃদয়কে আমি হারিয়েছি, আর আজ বুঝলাম তোমাকেও আমি ঠিকমতো কখনো পাইনি। নীল এগিয়ে যেতে চাইলে আদিবা হাত তুলে থামিয়ে দিল, যেন বুকে অনেক অভিমান জমে আছে তার। এখন না, আজ আমাকে একা থাকতে দাও। নীলের বুকের ভেতরটা ভেঙে পড়লো, কিন্তু সে আর কিছু বলল না। ঘর জুড়ে শুধু আদিবার কান্না আর নীলের নিঃশব্দ অপরাধবোধ রয়ে গেল। এই সকালটা আর কোনো ভালোবাসার ছিল না, এই সকালটা ছিল একটা সম্পর্কের সবচেয়ে কঠিন সত্যের। বিকেলের আলো নরম হয়ে আসছিল। আদিবা গোসল করে এসেছে, সুতি শাড়ি পরেছে। ঘরে বাতাস হালকা ঠান্ডা, আর বাতাসের সঙ্গে শাড়ির নরম কাপড় নড়ছে। নীল রুমে ঢুকতেই মনে হলো আদিবা যেন আরো বেশি ফ্রেশ, আরো বেশি মনমোহন হয়ে গেছে। সে আর ধৈর্য ধরতে পারল না, ধীরে ধীরে আদিবার পেছনে এসে তাকে জড়িয়ে ধরল। নীল কাপা কণ্ঠে বলল, চলো না সোনা, একটু খাই, আর থাকতে পারছি না। আমি কি তোমাকে খেতে বারণ করেছি? নীল কিছু না বলে আদিবার ঘাড়ে ঠোঁট চাপিয়ে দিল। কোমল চুমুর পর আবার বলল, বউ, না খেলে খাওয়া যায় নাকি? খাবো না। তাহলে আমাকে খাই। সঙ্গে সঙ্গে সে আদিবাকে কোলে তুলে নিয়ে তাকে বিছানায় শুয়ে দিল। ধীরে ধীরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। হাত গলায় কোমরে ঘেঁষে ঘুরে ঘুরে আদর করছিল। আদিবা প্রথমে অবাক, তারপর না বলতে না পেরে শুধু চোখ বন্ধ করলো। নীল গলা থেকে কিস করে নামলো না। বুকে চাপ আর ঠোঁটে স্পর্শে আদিবার হৃদয় হালকা দ্রুত বেজে উঠল। সে নিঃশব্দে হালকা গলায় ফিসফিস করলো, নীল। হ্যাঁ সোনা, তোমাকে খাই, বেশি বেশি আদর করি। ঘরের মধ্যে সেই নরম আলো, শাড়ি কোমলতা আর তাদের নিঃশব্দ সংলাপ, সব মিলিয়ে রোমান্টিকতা যেন ঘরের কোণে কোণে ছড়িয়ে পড়ল। নীল আর আদিবা সেই বিকেলটা কেবল একে অপরের কাছে থাকা, একে অপরকে আদর করার মধ্যে দিয়েই কাটালো। কোনো কথার প্রয়োজন হয়নি, শুধু স্পর্শ আর চোখের ভাষা। রাতের আলো, ঘরে নরম আলো ছড়িয়ে আছে। নীল আদিবাকে টেনে ধীরে ডাইনিং টেবিলে পাশে বসালো। নীলের মা বাবা দুজনেই লজ্জায় মাথা নিচু করে আছে, কারোর মুখে কথা নেই। নীলের বাবা ফিস ফিস করে বলেন, নীল, আমাকে ক্ষমা করো মা, আমার জন্য সব হয়েছে। নিজেকে দোষ দিতে হবে না বাবা, হয়তো আমার কপালে হৃদয় ছিল না, তাই তো নীলকে পেয়েছি। নিজেকে দোষী ভাববেন না, আসলে হঠাৎ করে শুনেছি তাই কষ্ট পেয়েছি। পাশ থেকে আদিবাকে টেনে ধরে হাত ধরে বসে আছে, চোখে চোখ রেখে যেন বলছে, তোমার কষ্টের জন্য আমি দায়ী সোনা। তুমি দায়ী না, শুধু পাশে থাকাই যথেষ্ট। তারপর সবাই চুপচাপ খেতে লাগলো। থালার মধ্যে থাকা খাবারের গন্ধ, ধীরে ধীরে ওঠা আড্ডা, সব শব্দ মিলিয়ে ঘরে একটা শান্তি ভেসে গেল। নীলের চোখ, আদিবার চোখ, শুধু একটা শান্ত ভালোবাসার অনুভূতি। আজকে রাতটা ছিল ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে নতুন করে শুরু করার। পরের দিন অফিসে দুপুর গড়িয়ে এসেছে। আদিবা টেবিলে বসে আবার হিসেবের কাগজ দেখছিল, চোখে ক্ষোভ আর মন খারাপের ছাপ। হঠাৎ আদিবা দেখলো পুনরায় হিসাবে গরমিল। আদিবা রাগে দাঁড়িয়ে ম্যানেজারকে ফোন করলেন। ম্যানেজার তড়িঘড়ি করে কক্ষের দিকে এলো। আদিবা রাগ সামলাতে পারছিল না, কণ্ঠে ক্ষোভ, আবার হিসাবের গরমিল কিভাবে হলো? গতবারই ঠিক করতে বলেছিলাম। জানি না ম্যাডাম, আমি তো শুধু হিসাব সংগ্রহ করি। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্টসের ম্যানেজারকে ডাকো এখনই। ম্যাডাম, আমি তাকে ডেকে পাঠাচ্ছি। আজ থেকে যদি 1 টাকাও মিল না খায় আমি কাউকে ছাড়বো না। কিছুক্ষণ পর অ্যাকাউন্টস ম্যানেজার এসে দাঁড়ালেন। আদিবা ঠোঁট কুঁচকে তাকিয়ে বলেন, সব হিসাব নিয়ে এসো, কোথায় গরমিল হলো দেখাবো। হ্যাঁ ম্যাডাম, সব ব্যাখ্যা দেব। আদিবা সামান্য নিঃশ্বাস নিলেন, তারপর ফাইল খুলে প্রতিটি কাগজ চোখে ভেসে দেখলেন। মনে মনে ঠিক করলেন এবার কেউ শর্টকাট নেবে না, সব হিসাব ঠিক করতে হবে। ঘরের মধ্যে নীরবতা, কিন্তু আদিবার রাগ আর দৃঢ়তার এক মিশ্রণ। তার চোখে বসের মতো দৃঢ়তা, যা অফিসের সবাইকে দেখিয়ে দিল এবার কাউকে তার চোখের আড়ালে ঠকাতে পারবে না। অফিসের ভেতরটা অদ্ভুত থমথমে হয়ে আছে। সকাল থেকে আদিবার চোখে ঘুম নেই, মুখে ক্লান্তি, তার উপর হিসেবের গরমিল তাকে আরো কঠিন করে তুলেছে। আদিবা নিজের কেবিনে ঢুকে চেয়ারটা একটু জোরে টেনে বসলো। টেবিল ওপর ছড়ানো ফাইল, হিসেবের খাতা, ল্যাপটপ, সবকিছু যেন তার রাগের সাক্ষী।
2 ঘন্টা সময় বেঁধে দিয়েছে সে। এখন শুধু অপেক্ষা, কিন্তু এই অপেক্ষার শান্ত নয়, আগুনের মতো জ্বলছে আদিবার ভেতরে। সে ল্যাপটপটা বন্ধ করে চেয়ারের পিঠে হেলান দিল। চোখ বন্ধ করতে ভেসে উঠল নীলের মুখ, গত রাতের সেই চুপচাপ খাবার টেবিল, বাবার ভেজা চোখ, মায়ের নীরব দীর্ঘশ্বাস। সব জায়গায় কি বিশ্বাস ভাঙতেই হবে? ঘরে অফিসে সবখানে। আসুন। দরজা খুলে অ্যাকাউন্টস ম্যানেজার ঢুকলো, তার কপালে ঘাম, হাতে ফাইল। অ্যাকাউন্টস ম্যানেজার: আমরা চেষ্টা করছি কিছু এন্ট্রি আগের মাসের। চেষ্টা নয়, আমি সমাধান চাই। 2 মাসের হিসাব এমনভাবে গরমিল হবে কেন? এটা কোনো ছোট দোকান না যে ভুলে ভুলে মিলে যাবে। অ্যাকাউন্ট ম্যানেজার মাথা নিচু করে থাকে। ঠিক তখনই ম্যানেজার কেবিনে ঢুকে পড়ে। ম্যাডাম, আমরা সত্যি বুঝতে পারছি না কোথা থেকে। না, না বোঝা কোনো অজুহাত না। আপনারা দায়িত্বে আছেন বলেই আমি প্রশ্ন করছি। আমি পরিষ্কার করেছি 2 ঘন্টা, 1 মিনিটও বেশি না। ম্যাডাম, যদি না মিলে? তাহলে পুলিশ ডাকতে বাধ্য হব। অফিসের সম্মান আমি নিজে নষ্ট করতে চাই না, কিন্তু কেউ যদি করে আমি তাকে ছাড় দেব না। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। দুজনের আর কথা না বলে বেরিয়ে যায়। দরজা বন্ধ হতে আদিবা চেয়ারে বসে পড়ে। বুকের ভেতর জমে থাকা রাগ আর কষ্ট একসাথে চেপে ধরে। সে ফোনটা হাতে নেয়, স্ক্রিনে নীলের নাম। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ফোনটা আবার নামিয়ে রাখে। এখন যদি কথা বলি আমি ভেঙে পড়ব। সে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। নিচে অফিসের ব্যস্ততা, মানুষের ছোটাছুটি, অথচ তার ভেতরটা স্থির, ভারী। আদিবা জানে এ লড়াই শুধু হিসেবে না, এটা বিশ্বাসের, দায়িত্বের আর নিজের জায়গা ধরে রাখার লড়াই। সে পিছিয়ে যাবে না, কারোর জন্য না। দেওয়াল ঘড়ির কাঁটা টিকটিক করে চলে। 2 ঘন্টার অ্যাকাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। করিডোরটা প্রায় ফাঁকা। দুপুরের আলো লম্বা জানালা দিয়ে ঢুকে মেঝেতে সাদা রেখা এঁকে দিয়েছে। আদিবা ধীরে ধীরে হাঁটছিল, মাথার ভেতর তখনও হিসেব, নীল আর 2 ঘন্টার সময় সব একসাথে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ পাশের স্টোররুমের আধা খোলা দরজা থেকে ভেসে এলো ফিসফিসে কথা। শালার বুড়োটাকে মারতে গিয়েছিলাম, ভাগ্যটাই খারাপ, সে না মরে মরল হৃদয় নামের ছেলেটা। আদিবার পা থেমে যায়, বুকের ভেতর কেমন একটা ধাক্কা লাগে। সে নিঃশ্বাস আটকে দরজার পাশে দাঁড়িয়ে পড়ে। তখন তো সব প্ল্যান ঠিকই ছিল। বুড়োটাকে আগে মারবো, তারপর সব হাতাবো। কেউ কিছু বুঝবে না। বুড়ো ছেলেটা তো কিছুই বোঝে না ভেবেছিলাম, কিন্তু হলো উল্টো। হৃদয় ছেলেটা মরল, আর বুড়োর দায় এড়াতে আদিবার সাথে নীলের বিয়ে দিয়ে দিল। মেয়েটা এত চালাক, জানলে আগেই শেষ করে দিতাম। এখন তো কয়েকটা ফাইল খুললেই ঘাম ছুটে যায়। আদিবার চোখে অন্ধকার নেমে আসে, হৃদয়ের নামটা কানে বাজতে থাকে। হঠাৎ করে সবকিছু পরিষ্কার হয়ে যায়। হিসাবের গরমিল, ভয়, অস্বস্তি। এখন কি করব? টাকার হিসাব তো আর মিলবে না। আমরা তো আগেই সব টাকা খরচ করে ফেলছি, ধরাও পড়লে শেষ। ঠিক তখনই দরজাটা ঠাস করে খুলে যায়। আদিবা ভেতরে ঢুকে দাঁড়ায়। মুখে কোনো ভয় নেই, চোখে আগুন। আর মিলানোর দরকার নেই। দুজনে আটকে ওঠে, তার দিকে তাকাই। মুখের রং সাদা হয়ে যায়। আদিবাকে দেখে তার হুঁশ উড়ে যায়। ম্যাডাম, আপনি এখানে? আপনাদের হিসাব এবার জেলখানায় গিয়ে মিলাবে, অফিসে না। ম্যাডাম, ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি? খুনের কথা, টাকা লুটের কথা, এগুলো ভুল না, অপরাধ। সে ফোন বের করে নম্বর ডায়াল করে। করিডোরে নীরবতা ভেঙে যায় পুলিশের কলের শব্দে। আদিবার হাত একটু কাঁপে না। হ্যালো, আমি আদিবা বলছি। আমাদের অফিসে বড় ধরনের আর্থিক জালিয়াতি আর একটা খুনের স্বীকারোক্তি পেয়েছি। এখনই পুলিশ পাঠান। ম্যানেজার চেয়ারে বসে পড়ে। অ্যাকাউন্টের লোকের ঠোঁট কাঁপছে, চোখে জল। ফোন নামিয়ে আদিবা গভীর নিঃশ্বাস নেয়। বুকের ভিতর জমে থাকা সব প্রশ্ন, সব অন্ধকার এক মুহূর্তেই আলোতে উঠে এসেছে। হৃদয়, আজ তোমার জন্যই ন্যায় বিচারের দরজা খুললো। দূরে সাইরেনের শব্দ ভেসে আসে। আদিবা জানে এবার আর কেউ পালাতে পারবে না। বাড়ির ভেতর আজ আলাদা একটা শান্তি, যেন বহুদিনে জমে থাকা ভারী বাতাস হালকা হয়ে গেছে। ড্রয়িং রুমে নীলের বাবা চুপচাপ বসেছিলেন, চোখে স্বস্তির জল। এতদিনের অপরাধের বোঝা আজ মাথা থেকে নামলো মা। আসল খুনিরা ধরা পড়ল। আল্লাহ বড় দয়ালু। আমি ভাবতেই পারছি না এত বড় একটা সত্যি এভাবে বেরিয়ে আসবে। সবকিছু যেন সিনেমার মতো। তুমি যদি আজই অফিসে বসতে, হিসাবগুলো নিজের হাতে দেখতে, তাহলে ওরা এত বড় ষড়যন্ত্র করার সাহস পেত না। এই জন্যই তো তুমি সেরা, শুধু আমার স্ত্রী না, আমার শক্তি।
রাত নামতেই বাড়িটা নিস্তব্ধ হয়ে আসে। আকাশে তারারা জ্বলজ্বল করছে। আদিবা বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, মুখে কোনো চাপা কষ্ট নেই। আজ তার চোখে শান্তি। নীল ধীরে এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। মন খারাপ? না, আজ খুব শান্তি লাগছে। হৃদয়ের খুনিকে নিজের হাতে শাস্তি দিতে পেরেছি, এটাই বড় পাওয়া। আজ তুমি শুধু শক্ত না, অসম্ভব সাহসী ছিলে। সে আদিবার গলায় আলতো করে চুমু দেয়। আদিবা চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। অনেকদিন পর বুকের ভেতর জমে থাকা ভার যেন হালকা হয়ে যায়। নীল আদিবাকে কাছে টেনে নেয়, ধীরে ধীরে তাকে কোলে তুলে বিছানার দিকে নিয়ে যায়। বিছানায় বসিয়ে দুহাতে তার মুখ ধরে চোখের দিকে তাকায়। আজ আমাকে একটু শান্তি দাও সোনা, আজ সত্যি ক্লান্ত হয়ে পড়েছি। আদিবার নরম হাসি দেয়, তার চোখে ভালোবাসা, বিশ্বাস আর ভরসা। নীল আলতো করে আদিবার কপালে চুমু দেয়, তারপর ঠোঁটে। শুধু দুজনের মধ্যে জমে থাকা গভীর অনুভূতির প্রকাশ। আদিবা ধীরে ধীরে নীলের কাঁধে মাথা রাখে। আজ সবকিছু ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে নীল। আজ আমরা দুজনেই হালকা। ঘরের আলো নরম হয়ে আসে, বাইরে রাত আরো গভীর হয়। সত্যের ভার নামিয়ে রেখে ভালোবাসা আর শান্তির ভেতর হারিয়ে যায় নীল আর আদিবা এক নতুন ভোরের অপেক্ষায়।